আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের উপরে পঞ্চম লেকচার অনুষ্ঠিত হবে। এর আগে আমাদের এই অধ্যায়ের উপরে 4টি লেকচার হয়েছে এবং 4টা লেকচারে আমরা এই অধ্যায়ের অনেক কিছুই শিখে ফেলেছি। আমরা মহাকর্ষ বিকর্ষ বল পর্যন্ত শেষ করেছি। আমরা আজকের পর থেকে শুরু করব। তো আমাকে একটু ক্লিয়ার করো, আমার সাউন্ড এবং স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। ওকে, ঠিক আছে, চলো আমরা আজকে শুরু করি। আমাদের নিউটনের 3টা সূত্র নিয়ে আমরা আজ পর্যন্ত আলোচনা করছি। নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র একটু রিভিউ করে দিই। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের ধারণা পাই, জড়তার ধারণা পাই। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই। আর নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা অনেক কিছু প্রমাণ করব, আমরা দেখব সামনে যে আর কি কি নিউটনের তৃতীয় সূত্র থেকে পাই। তো চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আমরা আজকে প্রথমত পড়ব হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। মানে ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি, আমরা এর আগে কিন্তু আমাদের তৃতীয় অধ্যায়ের আগে চতুর্থ অধ্যায় কমপ্লিট করেছি। ওখানে আমরা শক্তির সংরক্ষণ সূত্র বা নিত্যতার সূত্র দেখেছিলাম। ওটা ছিল ল অফ কনজারভেশন অফ এনার্জি। আর এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, মানে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এখন এই সূত্রের বিবৃতি কি, একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। মানে শুরুতে যে ভরবেগ ছিল শেষেও সেই ভরবেগে থাকবে। এটা বোঝা লাগবে না। শক্তির নিত্যতার সূত্রটা মনে করো। শক্তির নিত্যতার সূত্র ছিল যে মোট শক্তির পরিমাণ হচ্ছে নির্দিষ্ট। মানে শক্তিকে তুমি যাই করো সেই শুধু এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত হবে। মানে তোমার শুরুতে যে পরিমাণ শক্তি ছিল শেষেও সেই পরিমাণ শক্তি থাকবে। এটা ছিল শক্তির নিত্যতার সূত্র। আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র প্রমাণ করে এসেছি। তো আমরা সেই ধারাবাহিকতায় আমাদের একটু উল্টা হয়ে গেছে। আমাদের আগে তৃতীয় অধ্যায় পড়ে তারপরে চতুর্থ অধ্যায় পড়া উচিত ছিল, কিন্তু আমরা আগে চতুর্থ অধ্যায় পড়ে এসেছি। ঠিক আছে, সমস্যা নেই। আমরা আজকে ভরবেগের নিত্যতার সূত্র দেখবো। এক কথায় হচ্ছে, যদি মনে করো ভরবেগের সংরক্ষণ সূত্র, এখন একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে তাহলে তাদের একটি নির্দিষ্ট দিকে মোট ভরবেগের পরিমাণ নির্দিষ্ট। সূত্রটা দ্বারা কি বোঝাচ্ছে আমি তোমাকে একটু বলি। মনে করো এ হচ্ছে আমাদের একটা বস্তু আর এ হচ্ছে মনে করো আর একটা বস্তু। ঠিক আছে, এখন এই হচ্ছে আমাদের আর একটা বস্তু। এখন এই দুইটা বস্তুর মধ্যে মনে করো এই যে ক্রিয়া আর প্রতিক্রিয়া বল, তার মানে কি ক্রিয়া প্রতিক্রিয়া বল তো আমি চিনি, তোমরাও চিনো। সেটা কি, যে এইরকম ছিল আমাদের। মনে করো একটা বল এদিক থেকে এদিকে কাজ করে, মানে এই বলটা হচ্ছে প্রথম বস্তু কর্তৃক দ্বিতীয় বস্তুর উপরে প্রযুক্ত বল। মানে এই যে আমাদের যেই কমলা কালারের বলটা, এটা আমাদের মনে করো প্রথম বল। আর আমাদের যেই এই যে এই কালারের বলটা, এটা মনে করো আমাদের দ্বিতীয় বল। আর এইটা কি আমাদের প্রথম বস্তু কর্তৃক দ্বিতীয় বস্তুর উপরে প্রযুক্ত বল। আর আরেকটা বল মনে করো এদিক থেকে এদিকে আসে, সেটা কি দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর উপরে প্রযুক্ত বল। ঠিক আছে, এটা হচ্ছে যে দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর উপরে প্রযুক্ত বল। তাহলে একাধিক বস্তু বলতে আমরা এখানে ধরো দুইটা বস্তু ধরলাম, যে আমাদের প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু। এই দুইটা বস্তুর মধ্যে যদি এই যে ক্রিয়া বল, এটা তো আমাদের, আমি একটু নাম লিখে দিই, এটা হচ্ছে আমাদের ক্রিয়া বল, আর এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল কি জিনিস আমরা নিউটনের তৃতীয় সূত্রের মধ্যে দেখেছি। ক্রিয়া প্রতিক্রিয়া বল কিছুই না, ক্রিয়া বলের কারণে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যেটা নিউটন সাহেব আমাদেরকে বলে গিয়েছেন। তাহলে প্রথম বস্তু কর্তৃক যখন দ্বিতীয় বস্তুর উপরে একটা বল প্রয়োগ করছে, সেটাকে আমরা ক্রিয়া বল হিসাবে নামকরণ করতেছি। আর সেই কারণে আর একটা নতুন বলের উদ্ভব হচ্ছে, সেটাকে আমরা বলতেছি প্রতিক্রিয়া বল। সেটা কি হলো, এই ক্রিয়া বলের কারণে উদ্ভব ঘটলো। তখন দ্বিতীয় বস্তুরা প্রথম বস্তুর উপরে একটা সমান বল প্রয়োগ করে, যাকে আমরা বলি হলো প্রতিক্রিয়া বল। এখন বলতেছে একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া আর প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে তাহলে কি হবে, কোনো নির্দিষ্ট দিকে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তার শুরুতে যে ভরবেগ ছিল শেষেও ভরবেগ থাকবে। মানে এখান থেকে আমাদের মূল কথা হচ্ছে, যদি এই ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে তাহলে শুরুর মোট ভরবেগ আর কি হবে, শুরুর মোট ভরবেগ যা আর শেষে মোট ভরবেগ যা সমান হবে। শেষের মোট ভরবেগ। তুমি কি এই সূত্রটা বুঝতে পারছো, যে আসলে সূত্রটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? বুঝতে পেরেছো? আমি তোমাকে আবার বলি,
তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু বলো তো, শুনতে পাচ্ছ? পাচ্ছি। আচ্ছা, আমি আবার বলি, এই দুটা বস্তু যদি মনে করো সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষ কি জিনিস যা বুঝতে পারছো, যখন এটা নিয়ে আমরা পরবর্তীতে পড়াশোনা করবো, তবে সংঘর্ষ বলতে তুমি যা বুঝো তাই, দুটা গাড়ি যখন রাস্তায় একে অপরের সাথে ধাক্কা খায়, তুমি বলো না তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, ওই জিনিসটাই সংঘর্ষ। এখানে দুটা বস্তু যখন একে অপরের সাথে বাড়ি খাবে, দুটা বস্তু যখন একে অপরের সাথে বাড়ি খাবে, তখন কি হবে? তখন কি হবে, প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, সেটাকে আমরা ক্রিয়া বল বলবো। দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, সেটাকে আমরা প্রতিক্রিয়া বল বলবো। ওকে, এই হলো ক্রিয়া বল গেল, এই হলো প্রতিক্রিয়া বল গেল। ওকে, ভালো কথা। তারপরে আমরা কি করব, একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে কোনো নির্দিষ্ট দিকে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এটাই ভরবেগের সংরক্ষণ সূত্র। মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, এর মানে কি? মোট বেগের কোনো পরিবর্তন হয় না, এর মানে হচ্ছে শুরুতে যে ভরবেগ তাদের থাকবে, শেষে যে ভরবেগ থাকবে, দুটাই হবে সমান। এটাই বোঝাচ্ছে। তো এবার আমি তোমাকে একটু বলি, দাঁড়াও, একজন আসলো, আমি তাকে একটুখানি অ্যাডমিট দিয়ে আসি। একটুমনি এত লেট করলে হবে না, এত লেট করলে এত লেট করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এবার আসো, তারপরে দেখি। এবার আমাদের মনে করো এই যে প্রথম বস্তু, তাহলে প্রথম বস্তু যেহেতু এক বস্তু মানে গিয়ে একটা ভর আছে। আচ্ছা তোমাকে আমি আর একটা কথা আগে বলে নিই, এই যে ভরবেগ, ভরবেগ সম্পর্কে আমি তোমাদের পড়াইছি না? ভরবেগ কি রাশি ছিল বলো তো, মনে আছে? ভেক্টর রাশি ছিল, হ্যাঁ, থ্যাংক ইউ। ভরবেগ ছিল ভেক্টর রাশি। তার মানে আমরা ভরবেগ সম্পর্কে কি কি জানি আগে একটু দেখি, তারপরে ভরবেগ সম্পর্কে এই সূত্র মানে এখানে কি বলতেছে দেখব। ভরবেগ, ভরবেগ সম্পর্কে আমরা যা জানি, এটা হচ্ছে, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করতাম, আর পি ইজ ইকুয়াল টু এমভি ছিল, এবং এটা একটা ভেক্টর রাশি ছিল, ভেক্টর রাশি। তার মানে ভেক্টর রাশির যোগফল নর্মাল রাশির মতো হয় না, ভেক্টর রাশির যোগফল ভেক্টরের নিয়মে করতে হয়। কিন্তু একাধিক ভেক্টর রাশি যখন একই দিকে থাকে, তখন নর্মালের মতোই যোগ বিয়োগ করতে পারবা। ওই যে তুমি দেখো, তুমি যখন মনে করো আলোচনা করতেছো, যখন তোমার ওই যে একটা বল এদিকে থাকতেছে, আর একটা বল এই বলের দিকেই থাকতেছে, তুমি নর্মালি দুটা বল যোগ করতেছো। যদি আর একটা বিপরীত দিকে থাকে এরকম, তখন কি করতেছো? বিয়োগ করতেছো। মানে এরকম যদি বিপরীত দিকে থাকে আর কি, ঠিক আছে? কি হইলো এটা? আচ্ছা যাই হোক, আমি তোমাকে একটু দেখাই। মনে করো আরেকটা বল এরকম বিপরীত দিকে আছে, তাহলে কি করতে? তুমি মনে করো এই একটা বল আর এই একটা বল, এই দুইটা বল নিয়ে কাজ করতেছে, এই বলটা এইদিকে আর এই বলটা বিপরীত দিকে, তাহলে কি নর্মালি বিয়োগ করতে। তার মানে কি, একই দিকে অথবা বিপরীত দিকে থাকলে নর্মাল নিয়মের মতো যোগ বিয়োগ হয়। তাহলে দেখো আমাদের এখানে বলতেছে কোনো নির্দিষ্ট দিকে, কোনো নির্দিষ্ট দিকে মানে কি, ওই সব ভরবেগগুলো একই দিকে, সব ভরবেগগুলো একই দিকে। তার মানে এখন সব ভরবেগগুলো যখন একই দিকে, তার মানে এই ভেক্টর রাশির যোগ বিয়োগ নর্মাল যোগ বিয়োগের মতোই হবে। এতটুকু আমরা বুঝে গিয়েছি, ঠিক আছে? ভরবেগ আমরা বুঝে গেলাম। এখন আমাদের প্রথম বস্তুর ক্ষেত্রে আসে একটু দেখি। প্রথম বস্তুর ক্ষেত্রে দেখো, প্রথম বস্তু সংঘর্ষে লিপ্ত হওয়ার আগে তার একটা কি ছিল? বেগ ছিল নিশ্চয়ই। আসলে সরাসরি তো সংঘর্ষে লিপ্ত হয় না, এখানে তিনটা কেজ হয়। কিরকম তিনটা কেজ হয়? মনে করো এই হচ্ছে একটা বস্তু, এখান থেকে আর একটা বস্তু গেল, এখন এই দুইটা বস্তু মনে করো চলতেছিল, এখন এই দুইটা বস্তু ধরো আমাদের এইভাবে চলতেছে। আমি তোমাকে একটু কেজটা বোঝাই, তুমি টেনশন নিও না, তুমি বুঝবা ইনশাল্লাহ। দেখো আমাদের দুইটা বস্তু এইভাবে চলতেছে, এই যে প্রথম বস্তু আমাদের এই দিক থেকে এই দিক বরাবর চলতেছে একটা বেগ নিয়ে, বেগও কিন্তু ভেক্টর রাশি, বেগ কিন্তু ভেক্টর রাশি তুমি জানো। আর দ্বিতীয় আরেকটা বস্তু, সে এই দিক থেকে এই দিক বরাবর চলতেছে। এতটুকু তো বুঝতেছো। এটা আমাদের প্রথম বস্তু, যার ভর মনে করো আমরা নিচ্ছি হচ্ছে m1, এটার ভর আমরা নিলাম মনে করো m1, আর এটার ভর নিলাম m2। দ্বিতীয় বস্তু হিসেবে ভর m2 নিলাম। এটা তো কোনো ব্যাপার না, বুঝতেই পারছো। ওকে, দাঁড়াও, কে আসলো দেখি। কি ফারদিন, এত লেট কেন? এত লেট করলে হবে? আচ্ছা দেখো, আমরা এখন ভরবেগের সংরক্ষণ সূত্রটা একটু বোঝার চেষ্টা করি, আসলে কি বলতেছে, এটার গাণিতিক রূপটা কীরকম। তো প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা যে ভর পাইলাম, প্রথম বস্তুর ক্ষেত্রে যে ভর পাইলাম, সেটাকে আমরা m1 নাম দিলাম। এবং প্রথম বস্তুতে একটা বেগে চলতেছে, সেই বেগটাকে আমরা আদিবেগ বলবো, কারণ সেটা শুরুর বেগ। তো প্রথম বস্তুর যে আদিবেগ, সেটাকে মনে করো আমরা নাম দিলাম হচ্ছে u1। দ্বিতীয় বস্তুর যে আদিবেগ, সেটাকে নিশ্চয়ই u2 নাম দিব, ঠিক আছে? বুঝতেছো? তাহলে কি আমাদের প্রথম বস্তুর যে আদিবেগ,
আদিবেগ, সেটা কত? সেটা হচ্ছে u1। ঠিক আছে, আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো দেখো, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তো ভর কত বলো তো? দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ভর m2, আর আদিবেগ কত? আদিবেগ হচ্ছে আমাদের u2। এইটা তো আমরা দেখতেই পাচ্ছি। তাহলে বলো তো, আমরা ভরবেগ মানে কি জানি? ভর এবং বেগের গুণফল। তাহলে ভর আর আদিবেগ গুণ করলে আমরা কি পাবো? আদি ভর বেগ পাবো, তাই না? ভর আর বেগ গুণ করলে কি পাবো? আদি ভর বেগ পাবো না? হ্যাঁ, তাহলে এখন আমরা লিখতে পারবো অতএব এই যে প্রথম বস্তুর আদি ভরবেগ, প্রথম বস্তুর আদি ভরবেগ, আদি ভরবেগ, সেটাকে আমরা p1 নাম দিতে পারবো, এবং p1 সমান আমরা লিখতে পারবো m1 u1। দ্বিতীয় বস্তুর যে আদি ভরবেগ, সেটাকে আমরা মনে করো নাম দিলাম দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ, আদি ভরবেগ, সেটাকে আমরা p2 নাম দিলাম, সেটাকে নাম দিতে পারবো কি? m2 u2। কারণ আমরা জানি ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। ওকে, তার মানে কি আমাদের এখানে সূত্র বলতেছে শুরুর মোট ভরবেগ। তার মানে কি দেখো তো, শুরুতে আমাদের ভরবেগ টোটাল দুইটা, প্রথম বস্তুর ভরবেগ, দ্বিতীয় বস্তুর ভরবেগ, এবং দুইটা নিশ্চয়ই একই দিকে, দেখো ভেক্টর চিহ্নটা একই দিকে। তার মানে কি এগুলো এদের যোগ বিয়োগ নর্মাল নিয়মে হবে। তাহলে প্রথম বস্তুর মোট ভরবেগ মানে শুরুতে মোট ভরবেগ, তাহলে শুরুর মোট ভরবেগ। এখান থেকে অনেক ম্যাথ আসে, দেখাবো তোমাদের, খালি সূত্রটা একটু দেখাই দিই, প্রমাণ কখনো লাগে না সেজন্যই আর কি। তুমি দেখতে থাকো, শুধু এটার প্রমাণ জানা লাগবে না, খালি সূত্র মনে রাখবা। শুরুর মোট ভরবেগ হবে p1 যোগ p2। p1 কত? p1 হচ্ছে m1 u1, আর p2 কত? p2 হচ্ছে m2 u2। ভালো কথা। এরপরে তুমি দেখো, এরা যদি এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বলে আসতে চায়, তার মানে কি এদের একে অপরকে একসাথে লাগতে হবে না? একসাথে লাগা মানে সংঘর্ষ হওয়া। এখন সংঘর্ষ হওয়া মানে কি? তার আদিবেগকে বেশি হওয়া লাগবে, আর আদিবেগকে যে এই বেগের থেকে বেশি হওয়া লাগবে, মানে প্রথম বস্তুর আদিবেগকে দ্বিতীয় বস্তুর আদিবেগ থেকে বেশি হওয়া লাগবে। তার মানে কি শর্ত হচ্ছে u1-কে u2 এর থেকে বেশি হওয়া লাগবে। যদি এটা হয় তাহলে এরা কি হবে? এরা সংঘর্ষে লিপ্ত হবে। তো মনে করো এ হচ্ছে আমাদের প্রথম বস্তুটা ছিল, আর এই হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুটা ছিল। এখন এরা যখন সংঘর্ষে লিপ্ত হবে, এরা যখন সংঘর্ষে লিপ্ত হবে, মনে করো এটা আমাদের দ্বিতীয় বস্তু সংঘর্ষে লিপ্ত হইলো। এখন সংঘর্ষে লিপ্ত হইলে কি হবে? এদের মধ্যে যে দুটো বল কাজ করবে, ক্রিয়া আর প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করবে না। মনে করো আমাদের এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করবে না, তাহলে আমরা কি করব? শুধু ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল নিব। তো মনে করো নিলাম, এটা হচ্ছে আমাদের ক্রিয়া বল, আর এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। নিলাম, দুইটা বল নিলাম, খুবই ভালো কথা। নেওয়ার পরে এটা আমাদের ছিল প্রথম বস্তু, যার ভর ছিল m1, এটা আমাদের দ্বিতীয় বস্তু, তার ভর ছিল m2। আচ্ছা, এবার সংঘর্ষ হওয়ার পরে এরা আবার নিশ্চয়ই আলাদা হয়ে যাবে। সংঘর্ষ হওয়ার পরে কি তারা লেগে থাকে? লেগে থাকার থেকে সবচেয়ে জরুরি হচ্ছে তারা আলাদা হয়ে যায়। তুমি দেখবা সংঘর্ষ হলেই একটা গাড়ি এদিকে গিয়ে পড়ে, আর একটা গাড়ি ওইদিকে গিয়ে পড়ে, লেগে থাকে না। তার মানে কি এরা আবার আলাদা হয়ে যাবে। তার মানে মনে করো এটা আমাদের প্রথম বস্তু ছিল, আর আমাদের আর একটা দ্বিতীয় বস্তু পাবো। এটাকে কপি করলাম, কপি করে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তু, দ্বিতীয় বস্তু। এবং এটা মনে করো আমরা কালারটা চেঞ্জ করে দিই, দ্বিতীয় বস্তুকে আমরা এই কালার দিতেছিলাম। ঠিক আছে, আমাদের দ্বিতীয় বস্তু গেল। তারপরে কি দ্বিতীয় বস্তুর বেগটা মনে করো এই দিক বলে হবে, আর এটাও আমাদের সামনের দিকেই হবে। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে গেল। আর তখন দেখো সংঘর্ষ হওয়ার পরে বেগ নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে। যে আদি বেগে চলতেছিল সেই আদি বেগ আর থাকবে না, যে শেষ বেগে চলতেছিল, মানে দ্বিতীয় বস্তু যে আদি বেগে চলতেছিল সেটাও থাকবে না। তখন প্রথম বস্তুর আদি বেগ ছিল u1, প্রথম বস্তুর সেই বেগ হবে হচ্ছে আমাদের কত বলো তো? v1। প্রথম বস্তুর আদিবেগ ছিল u2, দ্বিতীয় বস্তুর আদিবেগ ছিল u2, দ্বিতীয় বস্তুর শেষ বেগ হবে v2। আমি আরেকবার বলি এখানে কি কি হচ্ছে দেখো, আমি তোমাকে বলি। আর এটার যে ভর সেটা তো m1-ই থাকবে, আর এটার যে ভর সেটা m2 থাকবে। দেখো প্রথম কথা হচ্ছে সংঘর্ষ হওয়ার আগে
মানে দুইটা বস্তু একসাথে লাগার আগে, মানে ক্রিয়া প্রতিক্রিয়া বল তৈরি হওয়ার আগে প্রথম বস্তুর যে ভর সেটা m1 ছিল, প্রথম বস্তুর যে বেগ আদিবেগ সেটা u1 ছিল, দ্বিতীয় বস্তুর যে ভর সেটা m2 ছিল, দ্বিতীয় বস্তুর যে বেগ সেটা u2 ছিল। সংঘর্ষ হইলো এখানে দুটা বল কাজ করতেছে, ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল, এই যে এখানে দেখানো আছে। আচ্ছা এবার আসো তৃতীয় কেস, সংঘর্ষ তো হয়ে গেল, এবার সংঘর্ষ হওয়ার পর নিশ্চয়ই বেগ চেঞ্জ হবে, তখন প্রথম বস্তুর বেগ v1 হবে কারণ ওটা শেষ বেগ, দ্বিতীয় বস্তুর বেগ v2 হবে কারণ ওটা দ্বিতীয় বস্তুর শেষ বেগ। ঠিক আছে, এবার আমরা দেখব শেষের মোট ভরবেগ। এখন শেষের মোট ভরবেগকেও আমরা এভাবে লিখতে পারবো একবারে, দেখো আমি তোমাকে একবারে লিখে দিই। মোট ভরবেগ, শেষের মোট ভরবেগ, শেষের মোট ভরবেগ তুমি সেই একইভাবে লিখতে পারবা। প্রথম বস্তুর ক্ষেত্রে ভর হচ্ছে m1 আর এই যে বেগ হচ্ছে v1, আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে শেষের ক্ষেত্রে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ভর হচ্ছে m2 আর শেষ বেগ হচ্ছে v2। তাহলে কি মোট ভরবেগ এরকম হবে না, m1 v1 যোগ m2 v2, তাই না? বুঝতে পারছো? তার মানে শুরুর মোট ভরবেগ হচ্ছে m1 u1 যোগ m2 u2, আর শেষের ভরবেগ হচ্ছে m1 v1 যোগ m2 v2। এটা হচ্ছে প্রথম বস্তুর জন্য, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর জন্য শেষ ভরবেগ, এটা শেষ ভরবেগ, প্রথম বস্তুর শেষ ভরবেগ, দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ। আমাদের সূত্র বলে শুরুর মোট ভরবেগ আর শেষের মোট ভরবেগ সমান। তাহলে কি আমরা এরকম লিখতে পারবো না? আমরা লিখতে পারবো m1 u1 যোগ m2 u2 সমান m1 v1 যোগ m2 v2। বলো এরকম লিখতে পারবো? হ্যাঁ, এটা আসলে মনে রাখা খুবই সহজ, এটা মনে রাখতে অতটা আমাদের কষ্ট করতে হয় না, এটা মনে রাখা সহজ। এখন দেখো এটা আমাদের গেল হচ্ছে দুইটা বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয় এবং তাদের ভরবেগগুলো যদি একই দিকে থাকে, মানে দুটি বস্তু সংঘর্ষে লিপ্ত হলে। এবং এখানে একটা কথা ইম্পর্টেন্ট, এগুলো সব ভরবেগগুলো কিন্তু একই দিকে আছে। তুমি দেখো একটু তাকায় দেখো তীর চিহ্নগুলো, এটা যেদিকে এটাও সেদিকে, এটা যেদিকে। এখন ক্রিয়া প্রতিক্রিয়া বলের ব্যাপারটা বাদ দাও, ভরবেগটা দেখো, এটা এই ভরবেগ যেদিকে এই ভরবেগও সেম দিকে, এই ভরবেগ যেদিকে এই ভরবেগও সেম দিকে। কারণ কি ভরবেগের মধ্যে বেগ আছে, তাহলে বেগ যেদিকে কাজ করবে ভরবেগও সেম দিকে কাজ করবে। তাহলে এটা গেল আমাদের দুটা বস্তুর যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে এরকম হবে, যদি তিনটা বস্তু সংঘর্ষে লিপ্ত হয় তাহলে এরকম হবে। প্রথম বস্তুর আদি ভরবেগ যোগ দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ যোগ তৃতীয় বস্তুর আদি ভরবেগ ইজ ইকুয়াল টু প্রথম বস্তুর শেষ ভরবেগ যোগ দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ যোগ তৃতীয় বস্তুর শেষ ভরবেগ। এরকম m1 u1 যোগ m2 u2 যোগ m3 u3 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। আচ্ছা তাহলে চারটা বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে কেমন হবে বলো তো? বুঝতে পারছো? বলো তো বুঝতে পারছো কিনা? লিপ্ত হলে, আচ্ছা চারটা বস্তু সংঘর্ষে লিপ্ত হলে নতুন আর একটা টার্ম যুক্ত হইতো এখানে m4u4 আর এদিকে যুক্ত হইতো m4v4। বুঝতে পারছো কিনা বলো তো? ওকে, বুঝলে আমরা অনেক কিছু বুঝে গেছি। তোমাকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, বেগ কিন্তু ভেক্টর রাশি, বেগ কিন্তু ভেক্টর রাশি। তার মানে বেগের দিকগুলো যদি একই দিকে থাকে তাহলে প্লাস ইউজ করবা, কোন একটা বেগ যদি বিপরীত দিকে থাকে তখন আমরা মাইনাস ইউজ করবো। আমরা এই ধরনের অঙ্ক করব, টেনশন নাই। এই ছিল ভরবেগের সংরক্ষণ সূত্র এবং এই ছিল হচ্ছে সেই সূত্রের হচ্ছে গাণিতিক রূপ। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ আমরা একটু লিখে দিই। ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ, ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ। সেটা কি? সেটা হচ্ছে আমরা দুটা বস্তুর জন্যই দেখি, আর এটা তুমি n সংখ্যক বস্তুর জন্য বানাইতে পারবা। m1 u1 e প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। কোনটার পরিচয় কি তোমাকে জানতে হবে? এখানে শর্ত যেটা সেটা হচ্ছে যে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করে নাই। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সব ভরবেগগুলোর পরিবর্তন একই দিকে। এতটুকু জানলে মনে করো এই সূত্র তুমি খাটাতে পারবা। এখন আমাদের এটা বলে গেল ভরবেগের সংরক্ষণ সূত্র। আবার কি আমরা শক্তির সংরক্ষণ সূত্রও জানি। তো এবার আসো আমরা একটু শক্তির সংরক্ষণ সূত্র দেখবো। এখানে শক্তি বলতে গতিশক্তিটা দেখবো। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে গতিশক্তির সংরক্ষণ সূত্র। এটার প্রমাণ আসলে লাগেই না, আমি তোমাকে দেখাই দিই, তুমি খালি দেখো। গতি শক্তির
সংরক্ষণ সূত্র, আমরা প্রমাণ করব না, খালি সূত্রটা দেখাই দেব। সংরক্ষণ, কি বানান লিখতেছি, সংরক্ষণ রক্ষণ সূত্র। তাহলে এটাকে বলা যায় কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি, কনজারভেশন ল অফ কাইনেটিক এনার্জি। মনে করো এই হচ্ছে আমাদের একটা বস্তু, ঠিক আছে, আমরা কালারটা চেঞ্জ করি, এই হচ্ছে আমাদের একটা বস্তু, এবং এখন দেখো এই বস্তুটা যখন আমাদের সংঘর্ষে লিপ্ত হবে, মনে করো এই হচ্ছে আমাদের আর একটা বস্তু আর কি। এখন দেখো এই বস্তু যখন আমাদের কি করবে বলো তো, এই যে এদিক বলে একটা এই বস্তুর বেগ আছে, এই বস্তুর বেগ আসতে এদিক বলে, দুটা বেগ একই দিকে দেখাচ্ছি আমরা আমাদের সুবিধার্থে আর কি। তাহলে দেখো আমাদের প্রথম বস্তু যার ভর m1, দ্বিতীয় বস্তু যার ভর m2, প্রথম বস্তু যার আদিবেগ হচ্ছে u1, দ্বিতীয় বস্তু যার আদিবেগ হচ্ছে u2। এই কেসটা হচ্ছে আমাদের সংঘর্ষ হওয়ার আগে, সংঘর্ষ হওয়ার আগে। দেখবা অঙ্কতেও তোমার এই চিত্রগুলা হেল্প করবে তোমাকে। তুমি অঙ্কের উদ্দীপক পড়ে যদি চিত্রগুলো আঁকাইতে পারো, দেখবা অঙ্কের তোমার 50% কাজ শেষ, বাকি 50% কাজ হচ্ছে ক্যালকুলেশন। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে এই বস্তুটা আসলে সংঘর্ষে লিপ্ত হবে। আসলে সংঘর্ষে লিপ্ত করাই, মনে করো এই হচ্ছে আমাদের দুইটা বস্তু, এদেরকে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম, এবং এরা এখন কি করবে, সংঘর্ষে লিপ্ত হবে আর কি। তো মনে করো এরা এখানে যে এইভাবে সংঘর্ষে লিপ্ত হয়ে গেল, তাহলে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করবে শুধুমাত্র, আর কোনো বল তো কাজ করবে না। তাহলে এটাকে ঘোরাই আমরা এদিকে দিয়ে দিই, এটা আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া বল। এখন এটা আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া বল, ভালো কথা। এটা এই কালার দিয়ে দিলাম, এটাকে আমরা এই কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এটা হচ্ছে সংঘর্ষ হচ্ছে আর কি, এখানে কি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ। এখন সংঘর্ষ যখন হয়ে গেছে তার মানে কি, তখন দুটা বস্তু আবার আলাদা হয়ে যাবে। সংঘর্ষ হলে একসাথে থাকে না, তুমি বাস্তব জীবনে একটু তাকায় দেখবা, দুটা বস্তু যখন সংঘর্ষ হয়ে যায় তখন আর তারা একসাথে থাকে না, তখন তারা আলাদা হয়ে যায়। তো আলাদা তো হবেই, আসলে আলাদা হয়ে কি হবে, তখন আবার এই বেগটা তো আবার এরকম থাকবে না, বেগটা চেঞ্জ হয়ে যাবে। বেগ চেঞ্জ হয়ে আদিবেগ তো আর u1 থাকবে না, তখন চেঞ্জ হয়ে যাবে, u2ও থাকবে না। তখন তার যখন শেষ বেগ হবে v1, আর এখানকার শেষ বেগ হবে v2। এটা হচ্ছে সংঘর্ষের পরে, এটা হচ্ছে আমাদের সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে আমরা তিনটা কেস দেখে ফেললাম। তাহলে এই ক্ষেত্রে গতিশক্তির সংরক্ষণ সূত্রটা বলে যে শুরুতে যে গতিশক্তি থাকবে শেষেও মোট গতিশক্তি সমান থাকবে। শক্তি কিন্তু আবার স্কেলার রাশি, তুমি জানো, তুমি যখন আমি যখন তোমাকে পড়াইছি তখন কিন্তু ওখানে দেখাইছি, তার মানে কি নর্মাল যোগ করে দিলেই হয়ে যাবে। এখানে একই দিকে থাকতে হবে এরকম কোনো ব্যাপার স্যাপার নাই। আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রের সময় দেখছি ভরবেগগুলোকে একই দিকে থাকতে হয়েছে, কিন্তু গতিশক্তি যেহেতু আমাদের স্কেলার রাশি, তার মানে সব গতিশক্তিকে একই দিকে থাকতে হবে এরকম না, নর্মাল যোগ করে দিলেই হয়। তাহলে দেখো আমাদের প্রথম বস্তুর যে গতিশক্তি, আদি গতিশক্তি, প্রথম বস্তুর যে আদি গতিশক্তি, আদি গতি শক্তি, আমরা সেটাকে আমরা জানি। আচ্ছা, গতিশক্তি সূত্র মনে আছে? ওই যে গতিশক্তি ইকে ইজিক্যাল টু আমরা শিখেছিলাম হাফ এম ভি স্কোয়ার, মনে আছে কিনা বলো তো, মনে আছে? এই সূত্রটা মনে আছে বলো, শিখাইছিলাম কিন্তু, গতিশক্তি ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার প্রমাণ করেও দেখাইছি, বলো মনে আছে? আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমাদের প্রথম বস্তুর জন্য আদি গতিশক্তি, প্রথম বস্তুর আমরা এখন প্রথম বস্তুর আদি গতিশক্তিটা দেখি। দেখো প্রথম বস্তুর যে আদি গতিশক্তি সেটাকে আমরা এইভাবে নামকরণ করতে পারি। প্রথম বস্তুর জন্য সেটা হবে হচ্ছে হাফ, প্রথম বস্তুর ভর হচ্ছে m1 আর আদিবেগ হচ্ছে u1, তারপরে স্কয়ার। এখন দ্বিতীয় বস্তুর জন্য কি, দ্বিতীয় বস্তুর জন্য আমরা একইভাবে লিখতে পারবো হাফ, ভর হচ্ছে m2 আর বেগ হচ্ছে u2 স্কয়ার। আচ্ছা, এবার আমরা দেখব কি শেষ গতিশক্তি, শেষ গতি শক্তি। নিত্যতা সূত্র মানে শুরুতে যা থাকবে শেষেও তাই থাকবে, সব জায়গায় একই ভাষা, ঠিক আছে? তাহলে প্রথম বস্তুর শেষ গতিশক্তি কত বলো তো? প্রথম বস্তুর শেষ গতিশক্তি হবে হচ্ছে হাফ, প্রথম বস্তুর ভর হচ্ছে m1 আর শেষ বেগে দেখো হয়েছে হচ্ছে v1, তাহলে আমরা এখানে লিখতে পারবো v1 স্কয়ার। আর দ্বিতীয় বস্তুর জন্য, দ্বিতীয় বস্তু এটার জন্য লিখতে পারবো হাফ, এখানে লিখতে পারবো m2 আর এখানে লিখবো v2 স্কয়ার। তাহলে তুমি এবার আমাকে বলো, আমরা কি জানি গতিশক্তির সংরক্ষণ সূত্র হচ্ছে যে শুরুতে যে গতিশক্তি থাকবে শেষেও সেম গতিশক্তি থাকবে। তাহলে আমরা লিখতে পারবো শুরুর মোট গতিশক্তি, শুরুর মোট গতিশক্তি
আর শেষের মোট গতিশক্তি সমান। তাহলে শুরুর মোট গতিশক্তি কত? শুরুর মোট গতিশক্তি হচ্ছে দুইটা জিনিসের যোগফল। শুরুতে এই যে প্রথম বস্তুর গতিশক্তি আর দ্বিতীয় বস্তুর গতিশক্তি, তাহলে এখানে লিখতে পারবো হাফ m1 u1 হোল স্কোয়ার যোগ এটাকে লিখতে পারবো হাফ m2 u2 হোল স্কোয়ার। হোল স্কোয়ার না, শুধু স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখো এখানে লিখতে পারবো হাফ m1 v1 স্কোয়ার, আর এখানে লিখতে পারবো হাফ m2 v2 স্কোয়ার। এই তো, এটা হচ্ছে আমাদের গতিশক্তি সংরক্ষণ সূত্র। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত দুইটা সংরক্ষণ সূত্র শিখলাম, এক হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, আর এক হচ্ছে আমাদের গতিশক্তি সংরক্ষণ সূত্র। এখন তোমাকে আমি আরেকটা কথা বলবো, এটা তোমাকে অঙ্কে অনেক হেল্প করবে, এটা আমাদের অঙ্কের জন্য লাগবে। আমরা এতক্ষণ পর্যন্ত দুইটা সংরক্ষণ সূত্র শিখলাম। কি কি শিখলাম? এক হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, আর এক হচ্ছে গতিশক্তি সংরক্ষণ সূত্র। প্রথমে শিখলাম হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগ এর সংরক্ষণ সূত্র, সংরক্ষণ সূত্র। আর দ্বিতীয়ত শিখলাম হচ্ছে গতিশক্তি সংরক্ষণ সূত্র। গতিশক্তির সংরক্ষণ সূত্রের ক্ষেত্রেও কিন্তু সেম, এটা দ্বিতীয় দুইটা বস্তুর ক্ষেত্রে দেখাইছি। তিনটা বস্তু থাকলে আরও দুইটা টার্ম যোগ হইতো, এই যে হাফ m3u3 স্কোয়ার, আর এদিক যোগ হইতো হাফ m3uv3 স্কোয়ার। কোনো ব্যাপার না, একই কথা। তাহলে গতি শক্তির সংরক্ষণ সূত্র, সংরক্ষণ সূত্র, এই দুইটা সূত্র আমরা শিখলাম। এখন কোনো একটা বস্তুর সংঘর্ষে, মানে ওই যে দুইটা বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হবে, যদি এই দুইটাই মানে, তখন সেই সংঘর্ষকে আমরা বলে হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। মানে যেই সংঘর্ষের ক্ষেত্রে আমাদের ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে, তাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যে সংঘর্ষে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে, গতিশক্তি সংরক্ষিত থাকে না, তাকে আমরা বলি হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তোমরা কি স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষের নাম শুনেছো? যদি না শুনে থাকো, এই যে এখন শুনলাম, আমি তোমাকে বলি যে সংঘর্ষের গতিশক্তি এবং যে সংঘর্ষের ক্ষেত্রে আমাদের কী হয় বলো তো, গতিশক্তি এবং ভরবেগ দুইটাই সংরক্ষিত থাকে, তাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যেই সংঘর্ষের ক্ষেত্রে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে, গতিশক্তি সংরক্ষিত থাকে না, তাকে আমরা বলবো হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমি তোমাকে তাহলে ব্যাপারটা একটু সামারি করে দিই। আচ্ছা ঠিক আছে, এটা মিস হয়ে গেছে। তাহলে দেখো, আমাদের যদি দুইটাই সংরক্ষিত থাকে, এই যে আমাদের তো দুইটা জিনিস, যদি এই দুইটা জিনিসই আমাদের কি থাকে, দুইটা জিনিসই মানে আর কি, কোনো একটা সংঘর্ষের ফলে আমাদের যদি ভরবেগের সংরক্ষণ সূত্রটাও মানে, আমাদের যদি গতিশক্তির সংরক্ষণ সূত্রটাও মানে, তাহলে সেই সংঘর্ষকে আমরা বলতে পারবো হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ, সংঘর্ষ। যদি কোনো সংঘর্ষে এই দুইটা না মানে, মানে এই দুইটা যদি না মানে, বুঝছো, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। মানে এটাই কি হবে, এটাই হচ্ছে এই যে আমাদের এটা মানবে, এই যে এটা মানবে, ভরবেগের সংরক্ষণ সূত্রটা মানবে, আর আমাদের যে গতিশক্তির সংরক্ষণ সূত্র এটা মানবে না। যদি এরকম হয়, তাহলে তাহলে তুমি বলবা এই সংঘর্ষ হচ্ছে আমাদের কি সংঘর্ষ বলো তো? এই সংঘর্ষ হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। খুবই ভালো কথা। তাহলে আমরা বুঝে গেলাম স্থিতিস্থাপক সংঘর্ষ কি, অস্থিতিস্থাপক সংঘর্ষ কি। তোমাকে পরীক্ষায় কিন্তু গ অথবা ঘতে প্রশ্ন করে কোনটা স্থিতিস্থাপক সংঘর্ষ, কোনটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, মানে এক কথায় জিজ্ঞেস করে দেখাও যে সংঘর্ষটাই স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে তখন তোমাকে কি করতে হবে, ওই যে শুরুর মোট ভরবেগ শেষের মোট ভরবেগ সমান দেখাইতে হবে, শুরুর মোট গতিশক্তি শেষের মোট গতিশক্তি সমান দেখাইতে হবে, এই করতে হবে। তাহলে এটা কিন্তু আমাদের যে সিকিউ সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এবার একটু বই পড়ি। আমরা ততক্ষণ পর্যন্ত নিজে নিজে পড়লাম, এবার একটু বই পড়ি। এই যে ভরবেগের সংরক্ষণ সূত্র, এবার আসো একটু দেখি ভরবেগের সংরক্ষণ সূত্রটা কীভাবে প্রমাণ করতেছে। এই যে তিনটা কেস দেখাইছে, এই যে পি একটা বস্তু আর কিউ একটা বস্তু। পি বস্তুর একটা আদিবেগ ছিল, কিউ বস্তুর একটা আদিবেগ ছিল, সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এই যে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য এখানে কিন্তু দেখো তো কি, এই যে এটা যখন সংঘর্ষে লিপ্ত হচ্ছে, কিউটাকে আগায় আসা লাগবে না? তার মানে কিউ বস্তুর যেই বেগ,
তাকে বেশি হওয়া লাগবে পি বস্তুর বেগের থেকে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আর সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে আবার আলাদা হয়ে গেছে, একই দিকে চলতেছে। দেখো শুরুতে যে ভরবেগ তারা যেই দিকে চলতেছে, শেষে যে ভরবেগ তারাও সেম দিকে চলতেছে, মানে এক কথায় বেগগুলো আর কি। আর বেগের সাথে ভরগুণ করলে তো ভরবেগ পাবা। তো তারপরে দেখো এই যে প্রমাণ আর কি, এখানে তোমার এই যে এই সূত্র ব্যবহার করে প্রমাণ করা যায়, প্রয়োজন নাই, একদমই প্রয়োজন নাই, তুমি এভাবেই মনে রাখতে পারো আর কি। এভাবে মনে রাখাটা আরও সুন্দর সুবিধা। আমি তোমাকে যেটা দেখাইছি, শুরুতে মোট ভরবেগ আর শেষে মোট ভরবেগ সমান। তোমার যদি বইয়ের প্রমাণটা করতে ইচ্ছা হয় করিও, কোনো সমস্যা নাই। তো আসো এবার আমরা একটু কী করবো, আমরা এবারে একটা অঙ্ক করি, ঠিক আছে? একটা অঙ্ক করার আগে আমি তোমাকে একটা জিনিস আগে দেখাই দিই। মনে করো কোনো একটা সংঘর্ষে এরকম হইলো, মনে করো এই হচ্ছে আমাদের একটা বস্তু আর এই হচ্ছে আমাদের আর একটা বস্তু, ঠিক আছে? দুইটা বস্তু আমাদের কি করবে, সংঘর্ষে লিপ্ত হবে। তো মনে করো এই বস্তুটার বেগ আমাদের এই দিক বলে, আর এই বস্তুটার বেগ হচ্ছে আমাদের এই দিকে বলে। ওকে, আসো এইটার কালারটা একটু চেঞ্জ করে দিই। তারপরে এরা কি করবে, এরা মনে করো এই যে এটার একটা আদিবেগ আছে, সেটা হচ্ছে m1, এটার যে মানে এটার ভর, আর এটার যে ভর সেটা হচ্ছে m2, এটার যে আদিবেগ সেটা u1, এটার যে আদিবেগ সেটা হচ্ছে u2। এরা যখন সংঘর্ষে লিপ্ত হবে, তাহলে সংঘর্ষে লিপ্ত হলে ব্যাপারটা কীরকম হবে, এরা এই যে এইভাবে সংঘর্ষে লিপ্ত হবে আর কি। মনে করো এই দ্বিতীয় বস্তুটা তাহলে এবার কাছে চলে আসবে, মানে প্রথম বস্তুটা আগায় যাবে, সংঘর্ষে লিপ্ত হইলো ধরো। এবং সংঘর্ষে লিপ্ত হইলে তো এখানে একটা দুইটা বল তৈরি হয়, দুইটা বলের মধ্যে একটা বল হচ্ছে ক্রিয়া বল, আমাদের আর একটা বল হচ্ছে প্রতিক্রিয়া বল, ঠিক আছে? এই যে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল মনে করো গেল। এখন এই ক্রিয়া বল প্রতিক্রিয়া বল গেল, এটা সংঘর্ষের আগে, এটা সংঘর্ষের সময়। এবার আসবে কি বলতো, এবার আসবে হচ্ছে আমাদের সেই কি জানি বলে আমাদের সংঘর্ষের পরে। তার সংঘর্ষের পরে দেখি, তার আগে এটা মুছে দিই আর এটা মুছে দিই, এই দুইটার দরকার নাই আমাদের। তাহলে এবার সংঘর্ষের পরে কী হবে, আবার এই দুইটার বেগ মনে করো, এবার সংঘর্ষের পরে যেটা হয়েছে এবার একটু নতুন কিছু হবে। কি হবে, দুইটা বস্তু মিলিত হয়ে চলবে। সংঘর্ষে এরকম হয় না যে মনে করো একটা ট্রাক এবং একটা বাইকের মধ্যে সংঘর্ষ হয়েছে, কি হয়েছে, ট্রাকটা বাইকটাকে টেনে সামনে নিয়ে যাচ্ছে একসাথে, তার মানে তখন দুজনের বেগ একটাই হয়, সেটাকে আমরা বলি হচ্ছে মিলিত বেগ। এই যে দুইটা বস্তু একটা বেগেই চলে, মানে দুইটা বস্তু একসাথে মিলিতভাবে চলে, তখন যেই বেগ পাওয়া যায় তাকে আমরা বলি হচ্ছে মিলিত বেগ। তার মানে এখানে আমরা এখন যেটা শিখতেছি টপিকের নাম দিতে পারি মিলিত বেগ নির্ণয়। মিলিত বেগ নির্ণয় এই টপিকের নাম হচ্ছে এটা। আচ্ছা, তাহলে কি এই দুইটার বেগ হবে একটাই, এবং সেই বেগটা আমাদের কত হবে সেটাকে আমরা মনে করো শেষ বেগ হিসাবে ভি নাম দিয়ে দিলাম। মানে দুইটা বেগ হচ্ছে একটা বেগ, তাহলে এটাকে আমরা এখন ভি নাম দিয়ে দিতে পারবো। দুইটা বেগ হচ্ছে আমাদের একটা বেগ, ঠিক আছে, বেগ ভি নাম দিয়ে দিলাম। আমরা কি জানি সূত্র, আমরা তার মানে কি বলতো, এখানে v1 আর v2 হচ্ছে সমান, এবং দুইটার সমান আমরা v ধরে নিয়েছি। আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা কিন্তু জানি, সেটা হচ্ছে কি শুরুতে মোট ভরবেগ, তার মানে m1 u1 যোগ m2 u2 সমান m1 v1 যোগ m2 v2। আচ্ছা, যেহেতু দুইটা বস্তু মিলিত হয়ে গেছে, তার মানে কি শেষ বেগ এবং প্রথম বস্তুর শেষ বেগ দ্বিতীয় বস্তুর শেষ বেগ সমান, তার মানে দুইটা সমানে আমরা ভি লিখতে পারবো। মানে এরকম লিখতে পারবো m1 u1 যোগ m2 u2 ইজ ইকুয়াল টু m1 v যোগ m2 v, কারণ v1 সমানও v, v2 সমানও v। তারপরে ভিটা তুমি কমন নিতে পারবা, তাহলে এখানে একবারে কমন নিয়ে নিই, ঠিক আছে, বারবার লিখাচ্ছে, এখানে একবারে কমন নিয়ে নিই। তাহলে মনে করো ভিটা যদি কমন নিই, তাহলে এখানে থাকবে হচ্ছে m1 যোগ m2, তারপরে m1 m2কে এই পাশে পাঠিয়ে দেবো। আমাদের উদ্দেশ্য তো ভি নির্ণয় করা, মানে মিলিত বেগটা নির্ণয় করা। তাহলে সেটা কত হবে, m1 u1 যোগ m2 u2 ডিভাইডেড বাই m1 যোগ m2। এই সূত্র কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, পরীক্ষার হলে তো তুমি বুঝতেই পারছো, ভিটাকে কমন নিলে এটা নিচে চলে আসে, এটাই তো। এটার জন্য কি আবার এটা আলাদা করে তুমি মুখস্থ রাখবা, কত কিছু মুখস্থ রাখবা, মুখস্থ রাখতে রাখতে দেখবা একদিন সব ভুলে গেছো। মুখস্থ রাখার দরকার নেই, আমিও কখনো মুখস্থ করি নাই আর কি, এভাবেই মনে রাখতাম। মিলিত বেগ মানে কি শেষে যায় দুটো একই বেগে চলবে, মানে কি শেষে যায় যখন প্রথম বস্তু v1 বেগে চলতো, দ্বিতীয় বস্তু v2 বেগে চলতো, সেটা আর থাকবে না, দুইটা বস্তু একটা বেগে চলবে, সেটা হচ্ছে v, এবং ভির মানটাই আমাদের বের করতে হবে। তো এটা হচ্ছে সেই একটা ম্যাথ। এখানে কি করতে হয়, আমাদের মিলিত বেগটা বের করতে হয়। এখানে আমাদের কি বলতেছে আসো দেখি। আমাদের পদার্থবিজ্ঞানের অঙ্কগুলো পারার প্রথম শর্ত কি জানো, প্রথম শর্ত হচ্ছে যে উদ্দীপক পড়ে আমাদেরকে আসলে চিনতে হবে চিত্রটা কীরকম হইতে পারে, এটাই। এখন দেখো আমাদের এখানে বলতেছে 4 কেজি এবং 4 কেজি ভর এবং 19 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু চলন্ত অবস্থায় বিপরীত দিক থেকে আগত 6 কেজি ভর এবং 4 মিটার পার সেকেন্ড বেগে অপর একটি বস্তুর সাথে মিশে একটি বস্তুতে পরিণত হয়েছে। মানে কি, ওই যে দুইটা বস্তু একসাথে হয়ে গেল, তাই এখন বলছে মিলিত বেগ কত। আসো দেখি কি হইলো ব্যাপারটা।
মনে করে এই হচ্ছে একটা বস্তু আর এই হচ্ছে আমাদের আর একটা বস্তু। এখানে কিন্তু একটা কথা বলতেছে, তুমি কথাটা ধরতে পারছো কিনা দেখো তো। তোমাকে কিন্তু সুন্দরভাবে বলেছে যে এই দেখো কথাটা একটু খেয়াল করো তো, এই যে বিপরীত দিকে, তার মানে কি প্রথম বস্তু যেদিকে চলতেছে দ্বিতীয় বস্তু তার উল্টা দিকে চলতেছে। তার মানে প্রথম বস্তু যদি এই দিক বরাবর চলে তাহলে দ্বিতীয় বস্তু কোন দিক বরাবর চলতেছে? এই দিক বরাবর চলতেছে। বলো তো কথাটা বুঝছো কিনা, বুঝেছো? একটু বলো। কিছু বুঝতে পারছো কিনা একটু বলো আমাকে। এই বলো, চারজন বলো। এই কথাটা বুঝতে পারছো? বিপরীত দিক মানে কি? প্রথম বস্তু যেদিকে চলবে দ্বিতীয় বস্তু তার উল্টা দিকে চলবে, এটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এটা 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 তো কিছুই না। আমি তো আসো তারপরে দেখাই তারপরে এখানে কি ঘটছে। তারপরে এখানে যেটা ঘটছে, তাই এখন দেখো প্রথম বস্তুর আমাদের ভর দেওয়া আছে। প্রথম বস্তুর ভরকে আমরা m1 হিসাবে ডিনোট করি। প্রথম বস্তুর যেই ভর সেটাকে আমরা m1 হিসাবে বলি, সেটা হচ্ছে আমাদের 4 কেজি। এবং প্রথম বস্তুর যেই বেগ সেটাকে আমরা u1 হিসাবে ডিনোট করি, এবং সেটা এখানে দেখো দেওয়া আছে হচ্ছে 19। তার মানে এখানে আমরা লিখতে পারবো 19 মিটার পার সেকেন্ড। খুবই ভালো কথা। এখন দ্বিতীয় বস্তুরও আদিবেগ দেওয়া আছে এবং দ্বিতীয় বস্তুর ভর দেওয়া আছে। দ্বিতীয় বস্তুর যেই ভর সেটাকে আমরা m2 হিসাবে ডিনোট করি, সেটা হচ্ছে আমাদের 6 কেজি। দ্বিতীয় বস্তুর যেই বেগ আছে আদিবেগ সেটা হচ্ছে u2, সেটা হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড। আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে। তারপরে কি বললো, এই যে এত বেগে অপর একটি বস্তুর সাথে মিশে একটি বস্তুতে পরিণত হলো। তার মানে এক কথা এরা সংঘর্ষে লিপ্ত হয়েছে। এরা যখন সংঘর্ষে লিপ্ত হবে তাহলে দুইটা বস্তু একটা বস্তুতে পরিণত হবে, মানে ব্যাপারটা এরকম। মনে করো এই হচ্ছে আমাদের প্রথম বস্তু ছিল আর এটা আমাদের দ্বিতীয় বস্তু ছিল, একসাথে হয়ে যায়, একসাথে হয়ে গেছে আর কি, বুঝছো? তাহলে প্রথম বস্তুর কালারটা ছিল আমাদের হচ্ছে এই পেস্ট কালার, ঠিক আছে? তাহলে দেখো এখন দুটা বস্তু মিলে একটা বেগে চলবে। এখন কোন দিকে চলবে তোমার এটা আসলে তোমার হাতে, যেহেতু বলে দেয় নাই যে প্রথম বস্তুর দিকে চলতেছে নাকি দ্বিতীয় বস্তুর দিকে চলতেছে। বলেছে যে বেগে একটি বস্তুতে মিশে একটি বস্তুতে পরিণত হয় এবং মিলিত বস্তুর বেগ কত। তাহলে আমি ধরে নিলাম ধরো এই দিক বরাবর আর কি চলতেছে তারা। আমি ধরে নিলাম দুইটা বস্তু মিলিত হয়ে এই দিক বরাবর চলতেছে। তুমি চাইলেই উল্টা দিক বরাবর ধরতে পারো, মানে তুমি কিন্তু চাইলেই এই বেগটাকে তুমি এই দিক বরাবর ধরতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আমার আমার এদিকে ধরতেছি কেন, আমার এদিকে ধরতে ইচ্ছা হয়েছে, তুমি চাইলে উল্টা দিকে ধরো না, সমস্যা নাই, তোমাকে এটার জন্য কেউ ধরবে না। তাহলে এটা ছিল আমাদের প্রথম বস্তু আর এটা ছিল আমাদের দ্বিতীয় বস্তু। এটা ছিল আমাদের প্রথম বস্তু, এটা ছিল আমাদের দ্বিতীয় বস্তু, এবং দুইটা বস্তু মিলিত একটা বেগ হয়েছে, সেটাকে আমরা নাম দিলাম ভি। আমরা কি জানি মিলিত বেগের ক্ষেত্রে সূত্রটা কিন্তু এই যে এইরকম এইরকম। তাহলে তোমার মনে করো এই সূত্র লিখতে কষ্ট হচ্ছে, তুমি পরীক্ষায় 2 লাইন বেশি লিখলা। যে আমরা জানি কি জানি ভরবেগের সংরক্ষণ সূত্র হতে পাই, বা ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, সেটা কি জানি আমরা? সেটা জানি হচ্ছে যে আমরা সেটা জানি m1 u1 যোগ m2 u2, ঠিক আছে? তারপরে m1 v1 যোগ m2 v2, এটা সংরক্ষণ সূত্র জানো। এবার আমাদের কিছু কাজ আছে। এবার আমাদেরকে দেখতে হবে বেগগুলো সব একই দিকে কিনা আর শেষ বেগ একই কিনা, এই দুইটা জিনিস দেখতে হবে। দেখো তো প্রথম বস্তুর বেগ যেদিকে দ্বিতীয় বস্তুর বেগ তার উল্টা দিকে না একই দিকে? বলো তো, প্রথম বস্তুর বেগ যেদিকে দ্বিতীয় বস্তুর বেগ তার উল্টা দিকে না? রেসপন্স করো। প্রথম বস্তুর বেগ যেই দিকে দ্বিতীয় বস্তুর বেগ তার উল্টা দিকে কিনা, একটু বলো তো। হ্যাঁ, হ্যাঁ উল্টা দিকে। এখন উল্টা দিকে যদি হয় তাহলে কি, আমি যদি এই দিকের বেগকে পজিটিভ ধরি আমার এই দিকের বেগকে নেগেটিভ ধরতে হবে। বুঝেছো? বুঝেছো কিনা? বুঝেছো? আমি যদি এই দিকের বেগকে পজিটিভ ধরি এই দিকের বেগকে আমার নেগেটিভ ধরতে হবে। আর যেহেতু এই দিককে আমরা পজিটিভ ধরেছি তার মানে এই ভি এর এই দিকটা আমাদের পজিটিভই আসবে। তা আসলে এবার আমরা দেখি যে আসলে ঠিক আসে কিনা। তাহলে এখন আমরা কি করব, মান বসাবো। দেখো m1, এই ভর তো প্লাস মাইনাস হয় না, ভর তো অলওয়েজ পজিটিভ হয়। তাহলে m1 এর মান হচ্ছে 4 দেওয়া আছে, u1 এর মান হবে প্লাস 19 মিটার পার সেকেন্ড, এটাকে আমরা পজিটিভ ধরেছি, তাহলে এটা আমরা দিব প্লাস 19, ঠিক আছে? তারপরে দেখো m2 এর মান দেওয়া আছে দেখো 6, তাহলে এখানে লিখলাম 6
তারপরে ইনটু ইউ টু এর মান হবে -4। কেন? কারণ উল্টা দিকে যাচ্ছে যে বেগ তো ভেক্টর রাশি, ভেক্টর রাশির ক্ষেত্রে দিক কল্পনা করতেই হবে। মানে দেখো এক্ষেত্রে কি, যেদিকে চলতেছে দ্বিতীয় বস্তুটা উল্টা দিকে চলতেছে, তার মানে একদিক যদি পজিটিভ হয় আরেকটা দিক নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের -4। তো -4 কি জন্য হয়েছে এটা বুঝতে পেরেছো কিনা বলো তো? -4 কেন হয়েছে বুঝতে পেরেছো? এটুকু বলো আমাকে, তাড়াতাড়ি 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 বলো। -4 কেন হয়েছে বুঝতে পেরেছো? হচ্ছে। আচ্ছা, তারপরে এবার দেখো m1 এর মান তো তুমি জানো, সেটা হচ্ছে 4। আর মিলিত বেগ, মিলিত বেগ মানে কি, প্রথম বস্তুর শেষ বেগ দ্বিতীয় বস্তুর শেষ বেগ দুইটাই একই বেগ, সেটা v। তাহলে এখানে একটা v লিখে দিলাম, প্লাস m2। m2 এর মান কত? m2 এর মান হচ্ছে আমাদের 6, আর শেষ বেগ তো একই দিকে, তার মানে কি দেখো দুইটা বেগ একই দিকে, সেটা হচ্ছে v। সেজন্য এখানেও প্লাস v বসে, আর প্লাস v প্লাস না লিখলেও চলে, সেজন্য এরকম লিখলাম। এবার তারপরে দেখো 4 আর 19 গুণ করো, 4 আর 19 গুণ করলে কত হয়? 4 × 19, এটা আসে হচ্ছে যে 76। তারপরে এই যে প্লাস মাইনাসে হবে মাইনাস, এখানে 4 ছক হবে 24, আর এখানে ভি যদি কমন নাও হবে হচ্ছে 4 + 6। তারপরে দেখি আসলে কি আসে। অঙ্কগুলো সহজ, দেখবে এই সূত্র তোমরা একটু বই থেকে অঙ্কগুলো দেখবা, আমি করানোর পর যদি না করো তাহলে কিন্তু আসলে পারবা না। প্র্যাকটিস যত বেশি করবা দেখবা অঙ্কগুলো সহজ লাগতেছে। তাহলে এখানে হচ্ছে বিয়োগ করলে 52 আসে, আর এখানে হচ্ছে 10v আসে। তাহলে তুমি বলো ভি এর মান কত আসবে? ভি এর মান আসবে হচ্ছে 52/10। তাহলে যখন ভাগ করবা তখন ভি এর মান আসবে হচ্ছে 5.2 মিটার/সেকেন্ড। দেখছো পজিটিভ আসছে। কেন পজিটিভ আসছে? কারণ আমি এদিককে পজিটিভ ধরে নিয়েছিলাম, তো তাই। এদিককে নেগেটিভ ধরলে নেগেটিভই আসতো। তার মানে তখন আমরা বলতাম যে তার মানে কি, দুইটা বস্তু মিলিত হয়ে প্রথম বস্তুর দিকে চলবে। এই যে পজিটিভ আসার মানে হচ্ছে দুইটা বস্তু মিলিত হয়ে প্রথম বস্তুর দিকে আসবে, কারণ প্রথম বস্তুর দিককে আমরা পজিটিভ ধরেছিলাম, তার মানে মিলিত বেগ প্রথম বস্তুর দিকে। এই যে মিলিত বেগটা, মিলিত বেগ এটা কোন দিকে? প্রথম বস্তুর দিকে, কারণ প্রথম বস্তুর দিককে তুমি পজিটিভ ধরেছো। মিলিত বেগ প্রথম বস্তুর দিকে, প্রথম বস্তুর দিকে। ওকে, শেষ আমাদের এই অঙ্কটা। আসো তারপরে দেখি। আসো এবার আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে রাইফেলের ক্ষেত্রে একটু থিওরি করে নিই, তারপরে এই ম্যাথটা করতে পারবো। তো এই রাইফেলের থিওরি, বন্দুক থিওরি, এক কথাই বন্দুক থিওরি। বন্দুক থিওরি কি জিনিস আমি তোমাকে একটু দেখাই। বন্দুক আঁকাতে পারবো? বন্দুক আঁকাতে পারি আর না পারি, বন্দুক তো নিয়ে আসতে পারি। ধরো একটা বন্দুক নিয়ে আসি, ওয়েট করো। রাইফেল, দাঁড়াও, RIFEL। ধরো একটা পিস্তল নিয়ে আসি। অত কষ্ট করে পিস্তল আঁকাবে কে বলো তো? হ্যাঁ, ডান। কই আসে না কেন? 1 মিনিট, সেভ মারি। এসেছে। ডাউনলোড। এই যে মনে করো এটা হচ্ছে একটা রাইফেল, ঠিক আছে। এখন এই রাইফেলের কোন অংশের নাম কি আমরা ওটা পড়ার জন্য রাইফেল নিয়ে আসি নাই আর কি। আমরা এটা এই বন্দুকটা এনেছি কি জন্য? বন্দুকটা এনেছি হচ্ছে আমাদের এই থিওরিটা পড়ার জন্য। মনে করো এই যে বন্দুকের এই যে মাথা থেকে কি বের হয় বলো তো? বুলেট বের হয় না, যাকে আমরা বুলেটই তো বলি। বন্দুক থেকে বুলেট বের হয়, তাহলে এই যে বন্দুকের মাথা থেকে বুলেট বের হয়, ঠিক আছে। তাহলে এখানেও কিন্তু দুইটা বস্তু, একটা হচ্ছে বন্দুক আর একটা হচ্ছে বুলেট। তার মানে এখানেও কিন্তু আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রটা খাটানো যায়। কিভাবে? এই যে বন্দুক হচ্ছে বড় বস্তু, সেজন্য এটার ভরকে মনে করো বড় হাতের এম দ্বারা প্রকাশ করলাম। বুলেট হচ্ছে ছোট বস্তু, তাহলে এটার ভরকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। এখন তারপরে দেখো বন্দুকের যে আদিবেগ সেটাকে মনে করো আমরা প্রকাশ করলাম U1 দ্বারা। বুলেটের যে আদিবেগ সেটাকে আমরা প্রকাশ করলাম U2 দ্বারা, ঠিক আছে। তারপরে কি বন্দুকের যে শেষ বেগ সেটাকে আমরা প্রকাশ করলাম V1 দ্বারা। তারপরে বুলেটের যে শেষ বেগ সেটাকে আমরা প্রকাশ করলাম V2 দ্বারা।
তার মানে কি আমরা আসলে বন্দুককে প্রথম বস্তু আর বুলেটকে দ্বিতীয় বস্তু হিসেবে ট্রিট করতেছি। আমাদের বন্দুক হচ্ছে এই যে বন্দুক, এটা হচ্ছে আমাদের প্রথম বস্তু, প্রথম বস্তু, আর আমাদের বুলেট এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তু। তাহলে বন্দুককে প্রথম বস্তু আর বুলেটকে দ্বিতীয় বস্তু হিসেবে ট্রিট করতেছি। তাহলে সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি। দেখো বন্দুক বড় জিনিস, তাই এটার ভরকে আমরা বড় হাতের এম দিয়েছি। বুলেট ছোট জিনিস, তাই আমরা এটাকে ছোট হাতের এম দিয়েছি। তুমি চাইলেই M1 M2 দিতে পারো, কোনো ব্যাপার না। তাহলে সূত্রটা আমরা এরকম লিখতে পারবো। কীরকম লিখতে পারবো? ওই যে ভরবেগের সংরক্ষণ সূত্র, সেটা ছিল M1 U1 যোগ M2 U2 ইজ ইকুয়াল টু M1 V1 যোগ M2 V2। তাহলে বন্দুকের জন্য এটা এরকম লেখা যাবে। বন্দুকে প্রথম বস্তু মানে বন্দুক ধরেছি, তাহলে বড় হাতের M, আর এখানে ধরেছিলাম U1, তারপরে M2 হচ্ছে বুলেট, বুলেটকে ছোট হাতের M দ্বারা লিখছি ভর, তারপরে আদিবেগ হচ্ছে U2। আচ্ছা, তারপরে দেখো তো M1 মানে বন্দুক, তাহলে বড় হাতের M যোগ V1 কত আমরা জানি না, তাহলে V1ই থাকলো। তারপরে M2 ছোট হাতের M ধরছি, তাহলে ছোট হাতের M, আর V2 তো V2। আচ্ছা দেখো তো, কোন একটা মানুষ যখন গুলি করে সে বন্দুক নিয়ে দৌড়াতে দৌড়াতে গুলি করে না বন্দুক নিয়ে থেমে গুলি করে? বন্দুক হাতে নিয়ে থামে, একটু আন্নিক করে, তারপরে গুলি করে না, তাই না? বলো তো। তাহলে সে যখন থেমে আছে, তার মানে কি বন্দুকের আদিবেগ এবং বুলেটের আদিবেগ, গুলির আদিবেগ, সে দুইটাই শূন্য, তাই না? ওই লোকটা যখন থেমে আছে, তার মানে কি বন্দুকের আদিবেগ U1 সেটাও শূন্য, বুলেটের আদিবেগ U2 সেটাও শূন্য, তাই নয় কি? বুঝতে পারছো? বলো তো বুঝতে পারছো কিনা? ওই লোকটা তো থেমে গুলি করতেছে। থেমে গুলি করার অর্থ কি? বন্দুকের যে আদিবেগ মানে বন্দুকের যে আদিবেগ এবং বুলেটের যে আদিবেগ দুইটাই শূন্য। তার মানে আমরা এখানে লিখতে পারবো দেখো এটাও শূন্য আর এটাও শূন্য। তখন দুইটাই শূন্য হয়ে যাবে, শূন্যের সাথে যা গুণ দিবা শূন্য হবে। তাহলে শূন্য যোগ শূন্য, তাহলে শূন্যর সাথে শূন্য যোগ করলে তো শূন্যই হয়। তাহলে একটা শূন্যই লিখি। তাহলে শূন্য ইজ ইকুয়াল টু এখানে লিখতে পারবা তুমি M, এখানে V1। এখন V1 দিয়ে তুমি বন্দুকের জন্য বড় হাতের V ইউজ করো, তাহলে আমাদের একটু ছোট হয়ে যাচ্ছে। আর এটা তো বুলেট, বুলেটের জন্য তুমি ছোট হাতের V ইউজ করো, তাহলে আরও ছোট হয়ে গেল। সেজন্য দেখো বন্দুকের থিওরিতে তোমার সূত্র হচ্ছে এটা, যে শূন্য মানে এক কথায় হচ্ছে বন্দুকের শেষ ভরবেগ যোগ বুলেটের শেষ ভরবেগ ইজ ইকুয়াল টু শূন্য। এটা হচ্ছে আমাদের বুলেটের থিওরি। তুমি বলো তো এটা বুঝতে পেরেছো কিনা? বলো, এটা সহজ না? ওই যে বন্দুক আর বুলেট প্রথমে থেমে আছে, তাই এক পক্ষ সব শূন্য হয়ে গেছে, আর বাকি আর এক পক্ষ এরকম। মানে এখানে আর 1 2 নিয়ে আসলাম না কেন? এক পক্ষ তো শূন্য হয়ে যাচ্ছে, তাহলে আবার 1 2 নিয়ে আসার কি দরকার? সেজন্য বন্দুক যেহেতু বড় বস্তু, সেজন্য এটার যেই ভর এটাকে বড় হাতের M, এবং এটার যেই বেগ বড় হাতের V, এবং বুলেট যেহেতু ছোট বস্তু, তাই এটার বেগকে ছোট হাতের V এবং ভরকে ছোট হাতের M দ্বারা প্রকাশ করছি। তাহলে আমি একটু লিখে দিই এখানে বড় হাতের M হচ্ছে বন্দুকের ভর, V হচ্ছে বড় হাতের V হচ্ছে বন্দুকের বেগ, M হচ্ছে ছোট হাতের M হচ্ছে আমাদের বুলেটের ভর, বুলেট। আর ছোট হাতের V হচ্ছে আমাদের ছোট হাতের V, যে এইভাবে লিখবে, একটুখানি ঘুরাই দিবা তাহলে স্যার বুঝবে এটা ছোট হাতের V। এইভাবে দিয়ে এইভাবে একটু ঘুরাই দিবা, তাহলে ছোট হাতের V হচ্ছে আমাদের বুলেটের বেগ। আমাদের কিন্তু থিওরি শেষ, বুঝছো? বন্দুকের যে থিওরি ছিল সেটা শেষ। এখন তুমি একটা জিনিস যখন করবা, তুমি যখন গুলি করো, তুমি দেখবা বন্দুক কিন্তু পিছনের দিকে সরে আসে। তুমি এটা কখনো খেয়াল করছো? তুমি বিভিন্ন মুভিতেও দেখবা, যখন গুলি করে দেখবা বন্দুক ঘাড়ের উপরে নেয় এবং ঘাড়ের উপর থেকে তোমার ঘাড় একটু পিছনের দিকে ধাক্কা খায়। এটা কখনো দেখছো তুমি? বলো তো দেখেছো কিনা? আমাকে একটু বলো, এটা দেখেছো তোমরা? যে যখন তুমি বন্দুক নিয়ে গুলি করো, বন্দুকটা তোমার পিছন থেকে একটা ধাক্কা দেয়। হ্যাঁ, এখন এই ধাক্কাটা কেন দেয় জানো? কারণ এই যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা আসলে ওখানে পালিত হয়। ভরবেগের সংরক্ষণ সূত্র যখন ওখানে মানে, তখন কি আমাদের শেষের ভরবেগগুলো সমান থাকা লাগবে। এখন ভরবেগ সমান থাকতে গেলে বন্দুককে তোমার আসলে পিছনের দিকে আসাই লাগবে, কারণ বুলেট তোমার সামনের দিকে গেছে। ভরবেগকে ব্যালেন্স করতে গেলে বন্দুককে পিছনের দিকে আসাই লাগবে। সেজন্য দেখবা বন্দুক গুলি করার পরে বন্দুক সবসময় পিছনের দিকে আসে। এজন্য পরীক্ষায় তোমাকে বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে বলে।
আসো বন্দুকের পশ্চাৎ বেগ বের করার একটা ম্যাথ করি। এই যে এটাই হচ্ছে আমাদের রাইফেল অথবা বন্দুকের পশ্চাৎ বেগ বের করা। তাহলে এখানে কি বলতেছে, আমরা একইভাবে এখানে আরেকটা মনে করো বন্দুক নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের সেই বন্দুক নিয়ে আসলাম আমরা। এখন এই বন্দুকটা থেকে কি হবে, গুলি বের হবে। বলছে একটি রাইফেল থেকে 1 কিলোমিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি বুলেট ছোড়া হলো। তার মানে এখানে যেই বেগটা দিয়েছে এটা হচ্ছে আমাদের বুলেট, রাইফেল থেকে বের হওয়া বুলেটের বেগ, এটা হচ্ছে বুলেটের ভর। তা আসো আমরা এগুলোকে কী করতে হবে, এসআই এককে নিতে হবে। দেখো বেগ কিন্তু কিলোমিটার পার সেকেন্ডে আছে, আর এখানে 10 গ্রাম আছে। এগুলো কিন্তু এসআই এককে নাই, গ্রামকে কিলোগ্রামে নিতে হবে, মানে কেজিতে নিতে হবে, কিলোমিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারবো বুলেটের বয়সু লাইকার টাইকার র বুলেটের ভর, বুলেটের ভরকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি, এবং সেটা হচ্ছে আমাদের এখানে 10 গ্রাম। 10 গ্রাম তো রাখা যাবে না, 10 গ্রামকে 1000 দ্বারা ভাগ করে আমাদের এটা কেজিতে নিতে হবে। আর 10 গ্রামকে যখন 1000 দ্বারা ভাগ করবো তাহলে কেজিতে চলে যাবে, এবং এটা হবে 0.01 করে দেখো 0.01 কেজি পাবা। ঠিক আছে, এরপরে আসছে বুলেটের বেগ। তাহলে লিখে ফেলি বুলেটের বেগ। বুলেটের বেগকে আমরা ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করি, এবং সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 1 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে যখন আমরা মিটার পার সেকেন্ড নিব, তার মানে কিলোমিটারকে মিটার করতে হবে, তার মানে কি 1000 দ্বারা গুণ করতে হবে, তার মানে কি 1000 মিটার পার সেকেন্ড। ওকে, এরপরে বলতেছে রাইফেলের ভর যদি 2 কেজি হয় তাহলে পশ্চাৎ বেগ কত। রাইফেল অলওয়েজ পিছের দিকেই যাবে, সেজন্য পশ্চাৎ বেগ চাচ্ছে। তা আসলে দেখি এখানে আমরা লিখবো রাইফেলের ভর, রাইফেলের ভর সেটাকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি, এবং সেটা এখানে 2 কেজি, এসআই এককেই আছে, সমস্যা নাই। আর পশ্চাৎ বেগ, সেটাকে আমরা বড় হাতের ভি ধরে নিলাম, পশ্চাৎ বেগকে আমরা বড় হাতের ভি ধরে নিলাম। তার মানে এখন এই ভি এর মানে আমাদের বের করতে হবে। তো আমরা কি জানি বলো তো, আমরা জানি লিখবো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে, ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে, ওই যে আমরা এই সূত্রটা লিখলাম, এটুকু মনে রাখবা, সব কিছু লেখার তো দরকার নেই। ওই প্রথম 2 লাইন লিখতে গেলে শুধু শুধু টাইম নষ্ট হবে। কেন টাইম নষ্ট করবা, তুমি একবার এই লাইনটা লিখবা, বড় হাতের এম বড় হাতের ভি যোগ ছোট হাতের এম ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন এখান থেকে সবগুলোর মান বসাবা, বসায় দেখবা তুমি কি করবা, বন্দুকের বেগটা নির্ণয় করবা। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা বড় হাতের এম বড় হাতের ভি ইজ ইকুয়াল টু মাইনাস ছোট হাতের এম ছোট হাতের ভি। তারপরে এবার এই যে ওই এমটাকে এই পাশে পাঠিয়ে দিবা আর কি, এক কথায় আসো পাঠিয়ে দিই, তাহলেই তো শেষ। তাহলে এখান থেকে এমটাকে এই পাশে পাঠাইলে ভি এর মান আসবে হচ্ছে মাইনাস এম ইউ, আর এটা হচ্ছে কত, এখানে শুধু একটা ভি, এটা ছোট হাতের ভি আর এটা হচ্ছে বড় হাতের ভি, এটা তো এম, সরি কি বলি। আচ্ছা, এবার মান বসাই দিব, মান বসাই দিলেই তো কাজ শেষ। তাহলে ভি সমান মাইনাস ছিল, তারপরে দেখো এম এর মান কত, এম এর মান হচ্ছে আমাদের 0.01, ছোট হাতের ভি এর মান কত 1000, আর বড় হাতের এম এর মান হচ্ছে 2। তো আসো ক্যালকুলেশন করি, উপরে 0.01, তারপরে 1000 গুণ করে দিলাম, তারপরে 2 দ্বারা ভাগ করে দিলাম, এটা হচ্ছে 5। দেখো সামনে কিন্তু একটা মাইনাস আছে, তার মানে -5। দেখছো আমি তোমাকে বলেছিলাম না মাইনাস আসবে, তার মানে কি গুলি যেদিকে যাচ্ছে বন্দুক তার বিপরীত দিকে যাচ্ছে, মানে গুলি যদি সামনের দিকে যায় বন্দুক যাচ্ছে পিছনের দিকে। এদিকটাকে পজিটিভ ধরলে এদিকটা একাই নেগেটিভ হয়ে যাবে। তুমি যদি এদিকটাকে, আমি দেখো বন্দুকের বেগকে কিন্তু আমি ওর বাই ডিফল্ট পজিটিভ ধরে নিয়েছি, এই যে 1000, তার মানে কি এদিকটা নেগেটিভই আসবে। তুমি যদি এদিকটাকে নেগেটিভ ধরতে এদিক অবশ্যই পজিটিভ আসতো, কিন্তু আমরা কি বন্দুকের বুলেটের বেগকে কেন নেগেটিভ ধরতে যাবো, আমরা বাই ডিফল্ট বুলেটের বেগকে পজিটিভ ধরে নিলে বাই ডিফল্ট আমাদের রাইফেলের যে বেগ সেটা আমাদের নেগেটিভ আসবে। নেগেটিভ আসার অর্থ কি, এটাই হচ্ছে আমাদের ওই উল্টা দিকে বেগ, আর উল্টা দিকে বেগকে এক কথায় পশ্চাৎ দিকের বেগ বলা হয়। তার মানে তোমাকে পশ্চাৎ দিকের বেগ যখন তুমি লিখবা, পশ্চাৎ বেগ যখন লিখবা, তোমাকে কিন্তু নেগেটিভ লেখার দরকার নাই। ওই যে ত্বরণ আর মন্দনের নতুন ব্যাপার, ত্বরণের ঋণাত্মক মানেই কিন্তু মন্দন লেখার সময় কিন্তু তুমি আর লেখো না -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তুমি শুধু লেখো হচ্ছে মন্দন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম লেখো। সেজন্য লিখবা বন্দুকের পশ্চাৎ বেগ, সেটা লেখার সময় আর মাইনাস লেখার দরকার নাই, শুধু 5 মিটার পার সেকেন্ড।
যদি শুধু বেগ লিখতে তখন আমার -5 মিটার/সেকেন্ড লিখতে হইতো, কারণ মাইনাস দ্বারা বোঝাচ্ছি যে এটা পশ্চাৎ বেগ। বলো এই অঙ্কটা বুঝেছো কিনা, বলো তো বুঝেছো কিনা এই অঙ্কটা, বুঝেছো? রেসপন্স করো, না বুঝলে আমাকে বলো, সমস্যা নেই, বোঝাই দিব। বলো তো বুঝেছো? এই বলো, তোমরা বলো, রুনি বলো বুঝেছো? আচ্ছা, এই দেখো নাম ধরে না রাখলে কেউ কথা বলে না, ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। আচ্ছা দেখো, এবার এই ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু নৌকার ক্ষেত্রেই খাটে। আচ্ছা নৌকার ক্ষেত্রে কিভাবে খাটে আমি তোমাকে দেখাই। একটা নৌকা নিয়ে আসি, নৌকা আঁকানোর থেকে নিয়ে আসা সহজ। আমি একটা নৌকা ডাউনলোড করে নিয়ে আসি, দাঁড়াও। বোট, BOAT, বোট, পেয়ে গেছি নৌকা। কি সুন্দর সুন্দর নৌকা, দাঁড়াও একটা ভালো নৌকা নিয়ে আসি। সেভ, ডাউনলোড ডান। আসো এবার আমরা ইমেজটা এখানে ইম্পোর্ট করি। মনে করো এই যে নৌকার ক্ষেত্রেও কিন্তু আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রটা খাটে। কিভাবে খাটে জানো, আমি তোমাকে দেখাই। দেখো এটা হচ্ছে আমাদের নৌকা, এটা নৌকা। এখন নৌকায় মনে করো এখানে একটা লোক আছে, আমি নৌকায় একটা লোক আগাই, দাঁড়াও। মনে করো এখানে একটা লোক আছে, হ্যাঁ, নৌকায় এখানে আরেকটা লোক আছে। এখন এই লোকটা মনে করো এদিক বলে লাফ মারবে, এই লোকটা মনে করো এদিক বলে লাফ মারবে। তার মানে কি এখানে টোটাল কিন্তু 3টা বস্তু, এক হচ্ছে আমাদের নৌকা নিজে, আর এক হচ্ছে 2টা ব্যক্তি। তাহলে নৌকার যেই, এখান থেকে আসলে এরকম প্রশ্ন করে যে নৌকার বেগ কত, আমি এই ধরনের অঙ্ক তোমাকে করাবো। তার মানে মনে করো নৌকার যেই আমাদের প্রথমে একটা কথা তোমাকে আমি বলে দিই, আমি প্রথমে ছোট করে দিই। প্রথম কথা, নৌকাও স্থির, 2টা লোকও স্থির। তার মানে কি ওই শুরুর সবার বেগ শূন্য হলে ওদের আদি ভর বেগও শূন্য, তাহলে আদি ভর নিয়ে এখানে আমি কথা বলবো না এক কথায়। তার মানে দেখো এখন এই নৌকার যে ভর সেটা আমরা মনে করো নাম দিলাম m1, ঠিক আছে, নৌকার যে ভর। আর নৌকার যে বেগ সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে v1, কারণ কি আদি বেগ আমাদের শূন্য, তাই আদি বেগ নিয়ে আমরা আসলে এখানে কথা বলবো না। এই লোকের যেই ভর সেটাকে আমরা নাম দিলাম m2, এই লোকের যেই বেগ সেটাকে আমরা নাম দিলাম v2, এই লোকের যে ভর সেটাকে আমরা নাম দিলাম m3, এই লোকের যে বেগ সেটাকে নাম দিলাম v3। তাহলে এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কি লিখতে পারবো, m1 u1 যোগ m2 u2 যোগ m3 u3 ইজ ইকুয়াল টু m1 v1 যোগ m2 v2 যোগ m3 v3। এই হচ্ছে সূত্র। এখন এখানে দেখার ব্যাপার হচ্ছে সবাই প্রথমত স্থির ছিল নৌকার উপরে, তার মানে এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, তাহলে সব কিছু শূন্য হয়ে গেল। তাহলে এখানে শূন্য ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারবা m1 v1 যোগ m2 v2 যোগ m3 v3। এখন দেখো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই লোক যখন এই দিক বলে লাফ মারতেছে, এই লোক তখন কি করতেছে, আমি তোমাকে দেখাই। এই লোক যখন এদিকে বলে লাফ মারেছে, এই লোক তখন এদিকে বলে লাফ মারেছে, তার মানে দুইজন দুই দিকে লাফ মারেছে। এখন দুইজন যখন দুদিকে লাফ মারবে, তোমাকে একদিককে পজিটিভ ধরতে হবে আর আরেকদিকে হলো অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে, কারণ দুইটা দুই দিকে। এটার দিক দেখো এই দিক থেকে এই দিকে, আর এটার দিক নিশ্চয়ই এইদিকে, তার মানে কি দুইটা অটোমেটিকলি নেগেটিভ হয়ে যাবে, মানে একটা যদি পজিটিভ হয় আর একটা নেগেটিভ হয়ে যাবে। তখন এখান থেকে তোমাকে প্রশ্ন করে নৌকাটি কোন দিকে গতিশীল হবে, মানে প্রথম বস্তু এই ব্যক্তির দিকে গতিশীল হবে নাকি এই ব্যক্তির দিকে গতিশীল হবে, এটা বের করতে বলে আর কি। তখন আমরা এখান থেকে বের করি, এখান থেকে আমরা নৌকার বেগ v1 বের করি, v1 বের করে দেখি এটা পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে। যদি পজিটিভ আসে তখন আমরা বলি যে এই যে m2 ভরের বস্তুর দিকে গতিশীল হয়েছে, যদি নেগেটিভ আসে তখন আমরা কি বলি m3 ভরের বস্তুর দিকে গতিশীল হয়েছে। এই হচ্ছে কথা। তার মানে কি এই যে এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের একটা উদাহরণ, সেটা হচ্ছে নৌকা থেকে লাফ দেওয়া। নৌকা থেকে লাফ দিলে ওখানে ভরবেগের সংরক্ষণ সূত্রটা পালিত হয়, ওটা মানে, বুঝেছো? তারপরে যে একটা বন্দুকের পশ্চাৎ বেগ সম্পর্কে আমরা ম্যাথ করে আসলাম, ওটা থিওরি এখানে দেওয়া আছে, তুমি এখান থেকে দেখলা। আর রকেটের ক্ষেত্রেও আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রটা মানা হয়, এটা সম্পর্কে আরও বিস্তারিত তুমি জানতে পারবা হচ্ছে এইচএসসি লেভেলে। কারণ কি জানো, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ওই সূত্রটাই পালিত হয় যে m1 u1 যোগ m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 যোগ m2 v2। দেখছো একটা সূত্রের উপরে পুরো ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে কী হয় জানো, রকেটের ক্ষেত্রে আসলে ভরটা চেঞ্জ হয়, এখন ভর চেঞ্জ হওয়ার কারণে এই সূত্রটাকে এভাবে ইউজ করা যায় না।
এই সূত্রটাকে একটু ক্যালকুলাস ইউজ করে মডিফাই করতে হয়। এই মডিফাই তুমি কই শিখবা? ইন্টারে গিয়ে শিখবা, এই এইচএসসিতে। সেজন্য আর কি খুব বেশি তোমাদের এখানে জানার দরকার নাই, এখানে যতটুকু লেখা আছে এতটুকু তুমি পড়লেই বুঝে যাবা, খুব বেশি দরকার নাই। তুমি এরকম মনে রাখবা যে তোমাদের বইয়ে 3টা উদাহরণ দেওয়া আছে, ভরবেগের সংরক্ষণ সূত্রের উদাহরণ, প্রথমত নৌকার উদাহরণ দেওয়া আছে, এখান থেকে ম্যাথ আসে আমাদের, তারপরে বন্দুকের রাইফেলের উদাহরণ দেওয়া আছে, এখান থেকে ম্যাথ আসে, রকেট চালাতে গেলেও ভরবেগের সংরক্ষণ সূত্রটা পালিত হয়, এখান থেকে তোমাদের কোনো ম্যাথ আসে না, এটা নিয়ে ইন্টারে ম্যাথ আছে। আচ্ছা, এই হলো গেল। আসো এবার আমরা একটু ঘর্ষণ নিয়ে কথাবার্তা বলে শেষ করে দিব। আমাদের এই অধ্যায়ে ম্যাক্সিমাম জিনিসপত্র শেষ, মানে ঘর্ষণের লাস্ট টপিক, এই অধ্যায়ের লাস্ট টপিকই হচ্ছে ঘর্ষণ। তোমরা বলো তো ভরবেগ নিয়ে সব কিছু বুঝেছো কিনা, আমাকে একটু বলো। ভরবেগ নিয়ে সব কিছু বুঝেছো? কঠিন কিছু নাই, কিন্তু কঠিন কিচ্ছু নাই, বুঝতে পেরেছো? ইপ্তিমণি আর মিফতাহুল জান্নাত আর ফারদিন, বলো তো বুঝেছো কিনা? তাহলে আমরা এখন একটু ঘর্ষণ নিয়ে কথাবার্তা বলে অধ্যায়টা শেষ করে দিই। তোমাদের ঘর্ষণ নিয়ে ম্যাথ আছে কিনা? ম্যাথ থাকলে ঘর্ষণেরও কিন্তু কিছু সূত্র আছে, কিন্তু তোমাদের বইয়ে দেখলাম সূত্র নিয়ে কথাবার্তা বলা নাই, সেজন্য ভাবছি সূত্র করাবো না, শুধু শুধু মাথায় পেইন দিয়ে লাভ নেই। ঘর্ষণের একটু থিওরি আছে, এখান থেকে একটু থিওরি পড়লেই যথেষ্ট। আসলে থিওরিটুকু পড়ে শেষ করি, আর সূত্র যদি থাকে আমি তোমাকে ম্যাথ করার সময় দেখাই দিব সূত্রটা কিভাবে আসে, বা সূত্রটা তুমি কিভাবে ইউজ করবা ম্যাথ করার সময় দেখাই দিব, সমস্যা নেই। তাহলে দেখো এখানে আমাদের এখন ঘর্ষণ বল এবং ঘর্ষণ নিয়ে কথা বলবো। দেখো প্রথমত কি লিখতেছে আমাদের, লিখতেছে একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একে অপরের উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়, একে ঘর্ষণ বলে। আর এই বাধাদানকারী যে বল তাকে আমরা বলি ঘর্ষণ বল। মানে ব্যাপারটা কীরকম আমি তোমাকে দেখাই। মনে করো এই হচ্ছে আমাদের একটা তল, এই তল যদি মসৃণ না হয় তাহলে এর উপর দিয়ে যখন একটা বস্তু মনে করো গতিশীল হওয়ার চেষ্টা করবে, এই বস্তুটা মনে করো গতিশীল হওয়ার চেষ্টা করতেছে এর বস্তুর উপর দিয়ে, মানে এই যে তলের উপর দিয়ে, তাহলে এখন কি করবে বলো তো? এই বস্তু কিন্তু আসলে এর উপর দিয়ে গতিশীল হইতে পারবে না। এই যে তুমি যদি এই তলটাকে, এই জায়গাটাকে জুম করো, এই জায়গাটা এরকম এবড়ো থেবড়ো অবশ্যই আছে, যার কারণে বস্তুটা এর উপর দিয়ে চলতে পারতেছে না। আর এখানে বস্তুটা আছে, এই এবড়ো থেবড়োর উপর দিয়ে বস্তু চলতে পারতেছে না, মানে কি আমাদের বস্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এই তল তাকে বিপরীত দিকে একটা বাধা প্রদান করতেছে। যদি একই দিকে বাধা, মানে একই দিকে চলতো, মানে একই দিকে আর কি করতো, তাহলে তো বস্তু সামনের দিকে যাইতো। কিন্তু আসলে তো কি, ঘর্ষণের কারণে আমাদের বস্তুর বেগ কমে, মানে আমার দেখো আমাদের বস্তুটা সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এমন একটা বল এখানে আছে যেটা তাকে সামনের দিকে যাইতে দিতেছে না। তার মানে সে তাকে বিপরীত দিকে বল প্রয়োগ করতেছে, ফোর্স করতেছে, থামানোর চেষ্টা করতেছে। তাহলে যে বলটা থামানোর চেষ্টা করতেছে, যে বিপরীত দিকে যে বলটা কাজ করতেছে, এই বলটাকে আমরা আসলে বলে থাকি হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এখানে এই সংজ্ঞাটা একটু মুখস্থ করে নিবা, তোমার পরীক্ষায় খ নম্বরে অথবা ক নম্বরে খুবই আসে যে ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণ বল কাকে বলে, একটু ব্যাখ্যা করো। তোমাকে তখন এই যে 2 লাইন লিখে একটু চিত্র আঁকায় দিবা, তোমাকে 2 মার্ক বা 1 মার্ক দিয়ে দিবে, ঠিক আছে। আর ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীতে কাজ করে, এই ধরনের ম্যাথ আমরা অলরেডি একটা করে এসেছি, তখন লিখে দিয়েছিলাম। আর এখন দেখো গতি যেদিকে কাজ করতেছে ওখানে এমন একটা বল আছে যে বলটার কারণে গতির কমতেছে, আর গতি কমতেছে মানে কি, ও বলটা বিপরীত দিকে কাজ করতেছে, গতির বিপরীতে। তাই ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীত দিকে ক্রিয়া করে, আর ঘর্ষণ সবসময় গতিকে বাধা দেয়। গতি মানে তুমি আগাইতে চাচ্ছ, তোমাকে বাধা দেবে, মানে এটা আসলে এক কথাই তোমার লাইফে রিলেশনের মতো। মানুষ যখন রিলেশনশিপ করে, মানে এক কথায় আর কি প্রেম ভালোবাসা করে, তখন দেখবা তার লাইফ আসলে স্মুথ চলে না। সে কি করে, মানে তার লাইফটা আসলে খুবই বাজেভাবে যায়, সে কোনো কিছু করতে পারে না, সে খালি বাধাগ্রস্ত হয়, সে পড়তে চায় পড়তে পারে না, একটা কাজ করতে চায় একটা কাজ করতে পারে না, মানে কি ওইটা হচ্ছে এক প্রকার ঘর্ষণ বল। তাহলে প্রেম ভালোবাসা হচ্ছে এক প্রকার ঘর্ষণ বলের মতোই আর কি। সে তোমাকে সামনে আগাইতে দিবে না, সবসময় তোমাকে ধরে পিছনে টানবে। জাস্ট কিডিং, এটা বাস্তবধর্মী উপদেশ হিসাবে নিও, আর কিছু না, ঠিক আছে। এটাই হচ্ছে ঘর্ষণ বল, যে তোমাকে সে সবসময় বাধা দিবে, তুমি সামনে আগাইতে চাচ্ছ তোমাকে বাধা দেবে, এটা হচ্ছে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল হচ্ছে 4 ধরনের। কি কি আছে আমরা দেখি। ঘর্ষণ বল 4 ধরনের। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, পিছলানো ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। নাম শুনেই বুঝতে পারছো এই যে স্থিতি ঘর্ষণ, তার মানে কি, দেখো ঘর্ষণে কিন্তু 2টা জিনিস আমাদের প্রয়োজন ছিল, এক হচ্ছে তল আর এক হচ্ছে বস্তু। তার মানে কি, এক হচ্ছে তল আর এক হচ্ছে বস্তু। তার মানে এখন এমন একটা অবস্থা তুমি চিন্তা করলা যেক্ষেত্রে তোমার তলটা হচ্ছে স্থির, যেক্ষেত্রে তোমার তলটা হচ্ছে স্থির, তার মানে তো একটা, মানে যে 2টা বস্তুর মধ্যে যে কোনো একটা স্থির হবে। মনে করে যে তল স্থির, 2টা বস্তুর মধ্যে যে কোনো একটা স্থির হবে। মনে করে এটা স্থির, আর এই তলের সাপেক্ষে বস্তু হচ্ছে গতিশীল,
তাহলে এই ক্ষেত্রে যে ঘর্ষণ বল পাবা সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আর পিছলানো ঘর্ষণ মানে কি? পিছলানো ঘর্ষণ মানে পিছলাই যাবে, মানে এক কথায় হচ্ছে দুইটা যদি একটা অপরের সাপেক্ষে গতিশীল থাকে তাহলে তাকে আমরা পিছলানো ঘর্ষণ বলি, যেটাকে স্লাইডিং ফ্র্যাকশন বলা হয়। আর আবর্ত ঘর্ষণ মানে কি? ওটা ঘুরায় ঘুরায় যাবে, যেমন সাইকেলের চাকা রাস্তার উপর যখন চলে তখন সেখানে যে ঘর্ষণ পাওয়া যায় তাকে আবর্ত ঘর্ষণ বলা হয়। প্রবাহী ঘর্ষণ মানে, প্রবাহী মানে হচ্ছে এক কথায় তরলের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এগুলো নিয়ে কোথায় বিস্তারিত পাবা? এগুলো নিয়ে বিস্তারিত পাবা হচ্ছে ইন্টার লেভেলে, এইচএসসি লেভেলে। তোমাদের এখানে কাজ কি? এখানে শুধু এই 4 প্রকার ঘর্ষণ বলের সংজ্ঞা নিয়ে তোমরা কথাবার্তা বলবো আমরা, আর এই বিভিন্ন সূত্রও আছে, ম্যাথও আছে, সেগুলো আমরা দেখবো হচ্ছে ইন্টারে উঠে। তাহলে প্রথমত স্থিতি ঘর্ষণ দেখি। দুইটি তলের একটি অপরটির সাপেক্ষে গতিশীল না হলে, মানে একটা গতিশীল আর একটা স্থির যদি হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে স্থিতি ঘর্ষণ। পিছলানো ঘর্ষণ কি? ওই যে পিছলিয়ে পিছলিয়ে চলতে চেষ্টা করে, মানে একটা আর একটা সাপেক্ষে যদি গতিশীল হয় তাহলে তুমি তাকে পিছলানো ঘর্ষণ বলতে পারবা। সংজ্ঞাগুলো একটু সুন্দর করে এখান থেকে দেখে নিবা, পড়ে নিবা, তাহলে দেখবা সহজ হয়ে যাবে। আবর্ত ঘর্ষণ মানে কি বলতো? ওই যে ঘুরে ঘুরে চলতে থাকে, যখন একটি বস্তু অপর বস্তুর উপর দিয়ে ঘুরিয়ে চলতে থাকে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আমরা আবর্ত ঘর্ষণ বলে থাকি। সাইকেলের চাকা আর কি, মানে ব্যাপারটা এরকম। মনে করো এটা আমাদের তল, আর এর মধ্যে আমাদের একটা চাকা চলতে চেষ্টা করতেছে সামনের দিকে। যদি এরকম, মানে এই যে চাকাটা যদি সামনের দিকে এইভাবে চলতে চেষ্টা করে তাহলে এখানে একটা এই যে স্পর্শতলে একটা ঘর্ষণ বল কাজ করবে, এই ঘর্ষণকে আমরা আবর্ত ঘর্ষণ বলবো। আর প্রবাহী ঘর্ষণও সেম। ওকে, প্রবাহী ঘর্ষণ মানে কি? ওই যে আমাদের যদি ফ্লুইডের মধ্যে দিয়ে, ফ্লুইড কি কি? আমাদের তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ, এই দুটো হচ্ছে ফ্লুইড জাতীয় পদার্থ, ঠিক আছে? মানে এক কথায় হচ্ছে আমাদের তরল এবং গ্যাসীয়, তরল আর 2 নম্বর হচ্ছে গ্যাসীয়, এই দুটো হচ্ছে ফ্লুইড। এখন এই দুটার মধ্যে দিয়ে যে ঘর্ষণ বল কাজ করে তাকে আমরা বলি হচ্ছে প্রবাহী ঘর্ষণ। একটু সংজ্ঞাটা দেখে নিও, আর এগুলো তোমার বইয়ে লেখা ছিল, এখান থেকে একটু বইয়ে কি কি লেখা ছিল একটু পড়ে নিও। আমাদের এই অধ্যায়টা আসলে মোটামুটি শেষ। আর এই যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, দেখো এটা কেন বলা হয়? কারণ দেখো ঘর্ষণ যদি না থাকে তুমি আসলে কি একটা বস্তুকে থামাইতে পারবা না। তোমার এখন থামা উচিত কিন্তু তুমি ব্রেক চাইছো, মানে ওখানে ঘর্ষণ কাজ করতেছে না, কিন্তু ঘর্ষণের কারণে কিন্তু অনেক শক্তি লস হয়। তার মানে কি? ঘর্ষণ যেমন দরকার তেমনি আমাদের জন্য আসলে একটা মানে ক্ষতিও তৈরি করে, যার কারণে এটাকে আমরা কি বলবো? নেসেসারি ইভিল, মানে প্রয়োজন কিন্তু খারাপ আবার প্রয়োজন, মানে এক কথায় লাইফ থেকে তুমি বাদ দিতে পারবা না, সেজন্য এটাকে বলা হয় প্রয়োজনীয় উপদ্রব, ইংরেজিতে বলা হয় নেসেসারি ইভিল। এখান থেকে একটু পড়ে নিও তাহলে বুঝতে পারবা। আর এরপরে নেক্সট ক্লাসে আমরা সিকিউ প্র্যাকটিস করতে পারবো, বুঝছো? আমরা সিকিউ প্র্যাকটিস করার জন্য প্রিপেয়ার্ড। বলো তো আজকে সব কিছু বুঝতে পারলা কিনা? আমাদের আসলে শেষ, কালকে আমরা 4 সেট সিকিউ প্র্যাকটিস করব। এই অধ্যায় থেকে 4 টাইপের সিকিউ করা পসিবল, সেই 4 টাইপের সিকিউ আমরা কালকে সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে অধ্যায় শেষ, আমাদের এই অধ্যায় সকল থিওরি শেষ, এই অধ্যায়ে সকল থিওরি শেষ। বলো বুঝেছো কিনা? তোমরা কি ঘর্ষণটুকু পড়ে নিতে পারবা? সকাল তাহলে আমি লিখে দিই সকল থিওরি শেষ। আশা করি কালকে আমরা ম্যাথ করতে পারবো, সবগুলা ম্যাথ করলে আমাদের এই অধ্যায়টা শেষ। আর একটা ক্লাসে লাগবে ইনশাল্লাহ, আশা করি আর একটা ক্লাসে লাগবে, যদি দরকার হয় আর একটা ক্লাস নিয়ে নিব, সমস্যা নেই। বলো বুঝেছো কিনা? একটু বলো আমাকে, বুঝেছো? ফারদিন আর ইপ্তিমনি একটু বলো তো বুঝেছো কিনা? বুঝছি। ফারদিন বুঝছো? আচ্ছা ইপ্তিমনি তুমি মনে হয় সব ক্লাসগুলো করো নাই, যেই ক্লাসগুলো মিস করছো একটু ইউটিউব থেকে দেখে নিও গো, নাহলে কালকে ম্যাথে আসলে তোমার সমস্যা হবে। কালকে বিশেষ করে ভরবেগের যেই থিওরি পড়াইলাম, বলের যে থিওরি পড়াইছি, মহাকর্ষ বলের যে থিওরি পড়াইছি, এগুলো একটু দেখে নিও, নাহলে কিন্তু ম্যাথ করতে পারবা না। এই থিওরিগুলো দেখে নিও তাহলে ম্যাথ করতে পারবা। দাঁড়াও আমি রেকর্ডিংটা অফ করি।